এই ঘটনাটির সময়কাল 2018 শুরুর দিক। শাহিন সর্দার ভাই উনি ঢাকা পলিটেকনিকে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত কারণে উনি এখানে লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারেননি। উনি নিজ এলাকাতে চলে যান এবং সেখানে গিয়ে বিয়ে করেন। বিয়ে করার পর এখন কামাই রোজগার তো করতে হবে। উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন বিয়ে শাদী যেহেতু করেই ফেলেছেন, পরিবারের ভরণ পোষণের দায়িত্বও তো ওনার উপরে এসে বর্তায়। তখন ওনার পরিচিত এক চাচা এবং ওনার গ্রাম সম্পর্কের একজন মামা, এই দুজন আবার চাকরি করতেন রূপসা নদীর তীর ঘেঁষা বিশাল বড় একটি লেদার ফ্যাক্টরি রয়েছে সেখানে। যেহেতু ওনার এসএসসির রেজাল্ট ভালো ছিল, তাই ভালো একটা চাকরি ওনার হয়ে যায় ওই রেফারেন্সে, সুপারভাইজার পদে। এটি খুলনা নোয়াপাড়া যেই নদীর প্রবাহটা রয়েছে রূপসা নদীর, এর পাশেই ওই লেদার ফ্যাক্টরিটি অবস্থিত। তো উনি যখন ওখানে জয়েন করেন, ওনার যিনি সিনিয়র ছিলেন উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন ওনাকে দেন। তা হচ্ছে এই ফ্যাক্টরিতে রাতের বেলা ডিউটি ওনাকে বেশি করতে হবে, যেহেতু উনি সুপারভাইজার পদে যুক্ত হয়েছেন এবং জয়েন করেছেন। এখানে মহিলারা রাতের বেলা ডিউটি করে না, তারা দিনের বেলাতে ডিউটি করে বিকাল 5টার মধ্যে যে যার মতো চলে যায়। কিছু কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আসলে যাবার ক্ষেত্রে একা যাওয়া যাবে না, আর কিছু জায়গা রয়েছে যেটা রাতের বেলা কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। বিশেষ করে ফ্যাক্টরির পেছন সাইড যেটা, এখানে কিন্তু যাওয়া যাবে না। আরও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন এই শাহিন ভাই, সেটা হচ্ছে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন আজব এক ব্যাপার দেখেন। সেটা হচ্ছে কোনো ওয়াশরুমের বাইরের কোনো সিটকেনি নেই। উনি বুঝতে পারলেন না যে একটা দরজাতেও সিটকেনি নাই কেন। তবে ওখানে যে সিটকেনি ছিল সেই চিহ্নটা আছে। সিটকেনি যেখানে লাগানো ছিল ওখানে যেই একটা চিহ্ন থাকে, যেখানে স্ক্রুগুলো বসানো হয়েছিল, সেই স্ক্রুগুলোর ওই জায়গাগুলো কিন্তু ফাঁকাই পড়ে আছে। সিটকেনি নাই এটা দেখে উনি অবাক হলেন। আরো অবাক হলেন, একটা ওয়াশরুমেরও লাইট ভালো না, লাইট সবগুলোই নষ্ট। উনি যখন জিজ্ঞেস করলেন ওনার সেই মামা সবুজ মামা, তো সবুজ মামার কাছে জিজ্ঞেস করলে সবুজ মামা বলেন আরেকটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওয়াশরুমে রাতের বেলা কখনোই একা আসা যাবে না। দিনের বেলা আসতে পারবে, রাতের বেলা কেউ একা আসতে পারবে না। কেননা এই ওয়াশরুমে ভয় পেয়ে 2জন মানুষ মারা গেছেন। ওয়াশরুমের বাইরে সিটকেনি নাই, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে অনেকেই নাকি ওয়াশরুমে ঢোকার পর পরে বাইরে থেকে কে যেন সিটকেনি মেরে দেয়। এরপর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা তাদের হয়। যে 2জন মারা গিয়েছেন তারা জ্বর হয়ে মারা গিয়েছেন, তাদের অনুভূতি যেটা পরবর্তীতে ব্যক্ত করেছিলেন সেটা হচ্ছে তারা ওয়াশরুমে ঢোকার পর বাইরে থেকে কে যেন সিটকেনি মেরে দিয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তারা শুনেছেন। এতে করে ভয় পেয়ে ওখানেই ওনারা অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হলে ওনারা এই বিষয়গুলো বলেছিলেন। সবার বক্তব্যই একই রকম, আর 2জন মারা গিয়েছিলেন। যেহেতু এরকম বাইরে থেকে সিটকেনিটা মেরে দেওয়া হতো, এই কারণেই মূলত সিটকেনিটা খুলে ফেলা হয়, যাতে করে বাইরে থেকে কেউ সিটকেনি মারতে না পারে। আর লাইটগুলো এমনিতেই নষ্ট হয়ে যেত, সর্বোচ্চ 7 দিন ভালো থাকতো, তারপর এমনিতেই নষ্ট হয়ে যেত। কেন এমনটা হতো এই বিষয়টা যখন সবুজ মামাকে উনি জিজ্ঞেস করেছিলেন, তখন সবুজ মামা বলেছিলেন যে এই ফ্যাক্টরির বিশাল একটা অংশ 4টা শ্মশান জুড়ে রয়েছে। অনেক আগে এই নদীর ধারে 4টা শ্মশান ছিল। শুধু শ্মশান ছিল এটা বললেও ভুল হবে, এখানে কি 2টো অনেক পুরনো কবরস্থানও ছিল। এগুলোর উপরে এই ফ্যাক্টরিটা হয়েছে। আর এই ওয়াশরুমের যে অংশটা, এই অংশটা নাকি ওই শ্মশানের উপরে পড়ে গেছে। এই কারণে সমস্যাটা অনেক বেশি হয়। তো যাই হোক, এরকম ইনস্ট্রাকশন যখন উনি শুনলেন, এরপর বেশ সতর্ক হয়ে গেলেন। ওনার রাতের বেলা ডিউটি পড়তো বেশি। যারা অনেক পুরনো স্টাফ বা সুপারভাইজার, তারা একটা সময় তো এসে ওনারা দিনের বেলাতেই বেশি ডিউটি পেতেন, আর যারা নতুন এসেছেন তাদের রাতের বেলা বেশি ডিউটি পড়তো। উনি যেহেতু নতুন ইয়াং মানুষ, আর যারা বয়স্ক হয়ে গেছে তারা তো বাড়িতে ফেরত যেতে হয়, এখন রাত জাগতে অনেক কষ্ট হয়ে যায়। তো ইয়াং মানুষ তো ওনার রাতের বেলা ডিউটি পড়তো যেহেতু বেশি, রাতের একটা পর্যায়ে এসে মানে ধরা চলে যে রাত 1টা কি 2টোর পরে কাজ তেমন থাকতো না। এই কারণে সুপারভাইজার বা স্টাফ যারা ছিলেন বা অফিসার যারা ছিলেন, তারা আসলে একটু রিল্যাক্সের সময় কাটাতেন। কেউ মোবাইল ফোন টিপতেন, ইউটিউব দেখতেন, যেহেতু কাজ নাই কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তো ডিউটি করে যেতেই হবে, এই জন্য তারা বের হতেন না। আর সুপারভাইজার যারা, তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা তো দেখতে হয়। তো উনি জয়েন করার 3 মাস পরের একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি রাতের বেলা যখন দেখলেন যে এখন কাজ কর্ম অনেক কমে গেছে, সবাই যে যার মতো একটু রিল্যাক্স করছে, তখন উনি মোবাইল ফোনে ওনার স্ত্রীকে ফোন দেন
নতুন বিয়ে করেছেন, বাসায় ওনার স্ত্রী একা। এখন কথা বললে ওনার স্ত্রীও কিছুটা একাকিত্ব ওনার দূর হবে আর কি, ওইভাবে একাকিত্ব ফিল করবেন না, উনিও এই সময়টা কাটাতে পারবেন। উনি ওনার স্ত্রীকে ফোন দিয়েছেন, মাঝে মাঝে দিতেন, বিশেষ করে এরকম সময়গুলোতে যখন ওরকম কাজ থাকতো না। তো ওই সময় ওনার কাছে মনে হলো যে কথা বলতে বলতে এই ফ্যাক্টরির পেছন সাইড যেটা আছে এই সাইডে একটু যাই। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে বলতে কিন্তু হাঁটতে হাঁটতে এক সাইডে চলে গেছি, ওই সাইডে আমাদের যাবার কথা ছিল না। তো উনি কথা বলতে বলতে মনে করছে যাই আমি ওই সাইডটাতে একটু দেখে আসি। উনি যখন ওই সাইডটাতে গিয়েছেন তখন দেখেন 7-8 জন মহিলা এক পাশে, আবার 5-6 জন মহিলা আর এক পাশে, তারা কি যেন কথা বলছে। উনি চিন্তা করলেন যাক মহিলা এগুলা আছে, তারা যেহেতু এখানে আছে ভয়ের তো কিছু নাই, আর উনি সুপারভাইজার, উনি তো এদিকে আসতেই পারেন। তো উনি কথা বলতে বলতে একটু দূরে যে মহিলাদের একটা গ্রুপ রয়েছে তারা কথা বলছিল, ওই দিকটাতে যেই না এগিয়ে গেছেন হঠাৎ করে কে যেন ওনার হাত টেনে ধরেছে। উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তারপর ওই লোকটি বলছে মোবাইল ফোন বন্ধ করো। উনি ফোনটা কেটে দেন। ওই সময় উনি ওনার ওয়াইফের সাথে কথা বলছিলেন। তখন ওই লোকটা বলছে তুমি এখানে কেন আসছো? তখন এই শাহিন ভাই বলছেন যে আমি এখানে আসছি, আমি তো সুপারভাইজার, এদিকে আসতে হয়। তখন ওই লোকটা বলছে কেন তুমি জানো না রাতের বেলা এখানে কোনো মহিলারা থাকে না, রাতের বেলা মহিলাদের কোনো কাজ হয় না? এটা তো তোমার জানার কথা, যেহেতু তুমি সুপারভাইজার, তাহলে এখানে কেন আসছো? তখন শাহিন ভাই বলছেন যে মহিলারা তো এখানে আছে, ওই যে দেখেন মহিলারা। এই বলে যখন উনি দেখাতে গিয়েছেন তখন দেখেন যে সে মহিলারা নাই। আজব ব্যাপার, উনি যে দুটো গ্রুপকে দেখেছিলেন মহিলাদের, তাদের কেউই নাই। তখন ওই লোকটা বলছে যে শোনো, রাতের বেলা এদিকে আসবা না, তাহলে তোমার বিপদ হতে পারে, জায়গাটা ভালো না, চলে যাও। এই বলে ওনাকে ওখান থেকে বিদায় দেওয়ার পর উনি কি মনে করে আবার পেছন দিকে ঘুরেছেন, দেখেন যে ওই লোকটাও নাই। এরপর উনি দ্রুত চলে আসেন। ওই সময় ওনার যে মামা সবুজ মামাকে বিষয়টা যখন বলেন, তখন সবুজ মামা বলেন যে সর্বনাশ ভাগিনা, তুমি তো বিশাল বিপদে পড়ে গেছিলা। ঠিক ওইখানে রাতের বেলা গিয়ে 2টা লোক মারা গেছে, ওয়াশরুমে 2টা লোক মারা গেছে, ওইখানেও 2টা লোক মারা গেছে। তখন ওনারা বলেন আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হলো যেহেতু এটা লেদার ফ্যাক্টরি, চামড়া নিয়ে কাজ, তো যে সমস্ত চামড়ার টুকরোগুলো ওনারা ফেলে দেন হচ্ছে এই পেছন সাইডের একটা জায়গায়। ওখানে নাকি খুবই দুষ্টু পিশাচ শ্রেণীর জিন রয়েছে যেগুলা এই চামড়া খায়। ওনারা এগুলোকে চামড়া পিশাচ বলে থাকেন, আর এগুলো অনেক সময় মহিলাদের সুরত ধরে থাকে। এই জিনিসটাই মূলত দেখেছিলেন উনি। আর তখন সবুজ মা বলেছিলেন যে ভাগিনা, নিশ্চয়ই তোমার মায়ের দোয়া, তোমার আত্মীয় স্বজনের দোয়া, মানুষের দোয়া তোমার উপর আছে, তা না হইলে তুমি এমন একটা বিপদে পড়ছিলা, তোমার তো মেরেই ফেলতো, তোমারই খেয়ে ফেলতো। নিশ্চয়ই ওই লোকটা ভালো কোনো পরহেজগার জিন হবে যে এই সময়ে এসে আল্লাহর রহমতে তোমাকে উদ্ধার করেছে, তা না হলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত, আর তুমি এমনভাবে হারাই যেতা বা মারা যেতা, আমরা তো জানতামই না তোমার সাথে কি হয়েছে। এটা জানার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। এগুলো যখন পরিবারের সাথে শেয়ার করেন তখন পরিবার থেকে চিন্তা করা হয় যে আসলে কতদিন এভাবে উনি এগুলো সহ্য করে থাকবেন। হঠাৎ করে এমনও তো হতে পারে এমন একটা ভয় পেয়েছেন যাতে করে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো একটা পর্যায়ে উনি আসলে এই জিনিসটা সাময়িকভাবে আর কন্টিনিউ করেন নাই। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন, অর্থাৎ ওখান থেকে উনি আবার নর্মাল কাজগুলোতে চলে আসেন আর কি, ওই চাকরিটা ইস্তফা দিয়ে। ওখান থেকে আসার পর থেকে শুরু হয় আর একটা ঝামেলা। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে থাকতেন, একটা সময় ওনার কাছে মনে হতো ওনার সমস্ত শরীর আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পায়ের নিচ থেকে শুরু করে শরীরের উপরের অংশ একদম প্যারালাইজড হয়ে যাচ্ছে। ওই সময় কিন্তু ওনার ঘুমও ভেঙে যেত। উনি তাকিয়ে দেখতেন মাথার উপরে ফ্যান ঘুরছে। আরেকটা জিনিস দেখতেন, দরজা ভেদ করে বা জানালা ভেদ করে কোন একটা নারী অবয়ব তার রুমে ঢুকে পড়েছে, তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। নারী অবয়বের চেহারাটা যে সুন্দর এটাও বলা যাবে না, খুব যে ভয়ঙ্কর এটাও বলা যাবে না। শাড়ি পরা, বড় বড় চুল আছে। রাতের যে আধো আলো আধো ছায়া, ডিম লাইটের আলোতে যেরকম পরিবেশটা থাকে রুমের মধ্যে, এটাতে উনি বুঝতে পেরেছিলেন। এটাকে দেখে যে ভয়ে আটকে উঠে চিৎকার চেঁচামেচি করবে বিষয়টা এরকম না। তারপরও তো রাতের বেলা এইভাবে যদি কেউ আসে ভয় তো লাগবেই। ওই অভাবটার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতো, শুধু তাকিয়ে তাকিয়ে ওনাকে দেখতো। যতক্ষণ থাকতো ওনার শরীরে কিন্তু বিন্দু মাত্র কোনো শক্তি থাকতো না, উঠে নড়াচড়া করবে, চিৎকার দেবে এমন কোনো শক্তি থাকতো না। একটা পর্যায়ে ওই অভাবটা চলে যেত, তারপর ওনার শরীরে শক্তি ফেরত আসতো।
এরকম দেখা যেত সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, এরকম কিন্তু হতো। একটা পর্যায়ে এসে এটা একটু কমতে শুরু করে, মাসে 2-3 বার হতো, কিন্তু এটা হতো। আর প্রত্যেকবারই কিন্তু একই সমস্যা, ওনার শরীরটা অবশ্যই যেত আর উনি দেখতে পেতেন, ওনার ঘুম ভেঙে যেত, উনি দেখতে পেতেন। মানে এই সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই উনি বুঝতে পারতেন যে ওই জিনিসটা এখন আসবে। পরিপূর্ণ জাগ্রত অবস্থাতে উনি এটাকে দেখতেন আর চোখাচোখি হতো। অনেকেই বলেছিল তাকে বোবায় ধরে। এখন বোবায় ধরলে যেটা হয় সেটা হচ্ছে যে ঘুমের ভিতরে ধরে, ঘুমন্ত অবস্থায় ধরে, তাকে তার ওভাবে দেখা যায় না, কিন্তু উনি কিন্তু এটাকে দেখতেন। উনি ঘুমন্ত অবস্থায় এটাকে দেখতেন না, জাগ্রত অবস্থায় দেখতেন। তো এরকম সমস্যা যখন ওনার সাথে শুরু হলো, তখন বিভিন্ন হুজুর দেখানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, কিছুটা কমলো, একদম কিন্তু যায় নাই। টানা 3 বছর এই সমস্যাগুলো উনি প্রকটভাবে ফেস করেছিলেন। এরপর এসে আর একজন ভালো হুজুরের কাছে উনি যান। সে ভালো হুজুর যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ওই জিনটাকে হাজির করেছিলেন। ওই জিনটা বলতে যে ওনার সাথে যে জিনটা, ওই হুজুরের সাথে যে জিনটা, ওই জিনটাকে হাজির করেছিলেন। উনি বলেছেন জিন হাজির হওয়ার পর তাকে প্রশ্ন করতে যে কেন এই সমস্যাটা হয়। এরপর যখন এই শাহিন ভাই প্রশ্ন করেছিলেন, তখন ওই জিন একটা বিস্ময়কর তথ্য দেয়। সেটা হচ্ছে যে ওই যেই রাতে উনি ফ্যাক্টরির পেছন সাইডে গিয়েছিলেন, ওইখানে বেশ কয়েকটা ওই চামড়া পিশাচ গ্রুপ তারা ওখানে ছিল। তার টার্গেট করেছিল যে ওনাকে মেরে ফেলবে বলতে একদম খেয়েই ফেলবে। ওই সময় একটা পরহেজগার জিন ওদিক দিয়ে যাচ্ছিল, তখন এই শাহিন ভাইকে উনি আল্লাহর অশেষ রহমতে রক্ষা করেন। ওই সময় ওই জিনের বাচ্চা মেয়েটাও তার সাথে ছিল। উনি যখন চলে আসছেন বাড়িতে, ওই বাচ্চা মেয়েটা ওনার সাথে সাথে চলে আসে। মূলত এই বাচ্চা জিনটা সে খারাপ কেউ না, সে ভালো জিন, সে ভদ্র জিন। মূলত আসে এমনিতেই আসে। সে যদি ওই সময় সাথে না আসতো, তাহলে ওই চামড়া পিশাচগুলো ওনার সাথে চলে এসে ওনার আরো বড় ধরনের ক্ষতি করতে পারতো। এই জন্য সে এমনিতেই আসে আর কি। এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আস্তে আস্তে এই সমস্যা কমে যাবে, আর তার ব্যক্তি জীবনেও এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। যেহেতু উনি বিবাহিত ছিলেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, এমনটাই বলে দিলেন। এরপর থেকে উনি আসলে ওভাবে এটা ট্রিটমেন্ট না করলেও এক রাতে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে। এটার ব্যাখ্যা উনি খুঁজে পান নাই যে কেন এমনটা হয়েছিল। এই যে অবয়বটা, এই অবয়বটা তো সাধারণত রাতের বেলা আসতো, এসে ঠায় দাঁড়িয়ে থাকতো, আবার চলে যেত। এক রাতে শাহিন ভাইয়ের যখন ঘুম ভেঙে যায়, ওনার যে অনুভূতিটা সেটা হলো পায়ের নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে অবশ হতে থাকতো। কিন্তু হঠাৎ করে মনে হলো ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, আর শরীরের উপর প্রচন্ড ভার উনি অনুভব করছেন। উনি চোখ খুলে তাকিয়ে দেখেন যে ওনার ঠিক তলপেটের উপরে ওই অবয়বটা বসে আছে। বসে বসে আল্লাহ 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 এরকম জিকির করছে। একটা শরীরটা একবার ডানে দোলায়, একবার বায়ে দোলায়। অনেকক্ষণ জিকির করতে 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 ওই অবয়বটা সেন্সলেস হয়ে তার গায়ের উপর ধপাস করে পড়ে গেল। আর নড়াচড়া করছে না। এই পুরো শরীরের ভরটা ওনার শরীরের উপরে, আর ওই অবয়বটার মাথায় যে চুলগুলো ছিল, এই চুলগুলো ওনার মুখের উপরে। উনি সামনের অনেক কিছু দেখতে পারছিলেন না, এদিকে ওনার পুরো শরীরটাও নাড়াতে পারছিলেন না। আর ওনার এই বডির উপরে আর একটা ভারী বডির ওয়েট তখন কিন্তু উনি অনুভব করছিলেন। ওনার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু উনি চিৎকারও করতে পারছিলেন না। অনেকক্ষণ এভাবে ছিল। এরপর আস্তে করে ওই অবয়বটা মিলিয়ে যায়। এরপর উনি কথা বলতে পেরেছিলেন। এই ঘটনার পর থেকে অবশ্য ওই অবয়বটা হঠাৎ আসতো। একদম যে আসে না তা না, এখনো পর্যন্ত ওই অবয়বটা আসলে উনি উপস্থিতি টের পান। তবে এটা নিয়ে ওনার ব্যক্তি জীবন বা অন্যান্য কোনো কাজে তেমন কোনো সমস্যা হয় না, এমনিতেই আসে। তবে ওই অবয়বটা যে তাকে ভালোবাসে, পছন্দ করে, এটাও বলা যাবে না, কারণ তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা সে করছে না। ওই সময় হয়তোবা তাকে দেখেছিল, চলে এসেছিল, আর শাহিন ভাইকে হয়তোবা বাঁচানোর জন্যই সে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছিল। তারই একটা অংশ ওই দিনের জিকিরের একটা পার্ট হতে পারে বলে ধারণা করা হয়, তবে এটা নির্দিষ্টভাবে বলা যায় না। এখনো ওই জিনিসটা ওনার সাথেই আছে, তবে স্বাভাবিক পর্যায়ে আছে। মানে ওনাকে যে খুব যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, এমন কোনো কিছু না। আর শাহিন ভাই আরো জানিয়েছেন, উনি যেই ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যেগুলো পরবর্তীতে উনি আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ফুকনি ইউনিয়নের রূপসী গ্রামে।
ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটি অংশ রয়েছে, প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারে 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজবেন্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজবেন্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয় ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30 9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই একদম রাতের বেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসা থেকে বের হয়েছেন। তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে। এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগে ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেন নাই। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা দুজন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল একটা সময় আর কি, বেশ ঝোপঝঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন। 3 জন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে, আর 3 জন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই। আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। 3 জন একসাথে, কিসের ভয়? 3 জন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়োডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো 3 জনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই 3 জন মিলেই বাঘ বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আইলের ভিতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন 3 জন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে। 3 জনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন 3 জনই তো আর মাঝে থাকতে পারবেন না। তখন 3 জন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা 3 জনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি 3 জনের মধ্যে। কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন নবী 3 জনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন নবী, এই 2 জন বলতেছেন যে এই পিছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি? এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আরেকটা ঘাড়ের উপর চর মেরে দিচ্ছে আরেকজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরুন। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে হেঁচকা টান দিয়েছেন, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন পিছন দিকে, যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনো ভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন নবী, এই নুরুন নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন।
নুরুন নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। তিনজনই পেছন দিকে হ্যাচকা টান অনুভব করছেন, তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা দুইজনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়াডাঙ্গা বিল পার হয়েছেন তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে, আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর বলা যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল সবাই ওই কুমড়াডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিস্ট্রে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন সর্বনাশ, ওটা তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনো বিড়বিড় করে একা একা কথা বলেন। স্টিল নাও এই 2026 সালে এসেও অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি। এই আমজাদ ভাই এখনো পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16 ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই। দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়াডাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মুন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত। এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তার একজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মুন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মুন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মুন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মুন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মুন্নাফ কবিরাজ তার 3 জন না তো 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মুন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর যদি পেছন দিকে না তাকাও
তাইলে কোনো সমস্যা হবে না, এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পিছন দিকে তাকাইছে। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে, মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচন্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মুন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবে না, যা ঘটনা ঘটার তা তো ঘটায় ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন, তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা চারজন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা তিনজন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর তিনজন বাড়িতে চলে যাও। ওস্তাদের কথা অনুযায়ী তারা তিনজন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন, তো ডাকাডাকি করতেছেন। তার ওয়াইফ যেই না দরজা খুলছে, প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ, ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোন একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে, আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর, 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে, জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে, সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কি করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি, এখন তো আর ছাড়বো না। তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে, তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যা, এই মহিলারা ছেড়ে দেব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারা ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড়সড় টাইপের একটা ছাগল ছিল। তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, তার ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোন একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই
ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026, এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনো রয়েছে, এখনো তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়, অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনো এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে দুজন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই দুইজনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাদের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে পড়ে গেছে, এই বিপদটা ডেকে নিয়ে এসেছে। এই জন্য যারা এই টাইপের কাজ শেখে, সবসময় নিজের জীবনকে হাতে নিয়ে এই কাজগুলো শিখতে হয়। এই ঘটনাটা এই 2013-14 সালের, অথবা ম্যাক্সিমাম 15 সালের। অ্যানোনিমাস পার্টিসিপেন্টের যে লেখাটা ছিল, সেই লেখাটা অনুযায়ী ঘটনার সূত্রপাত একেবারে তখন শীত, সত্য প্রবাহ তখন চলছে। রফিকুজ্জামান, তার নাম রফিক, তার অনেক আগে থেকেই কবিরাজি জিনিসপত্রের উপরে যথেষ্ট জ্ঞান ছিল, অর্থাৎ যেটাকে আমরা কবিরাজি হিসেবে জানি। এই যে মানুষের উপরে কোনো রকম জাদু টোনা এটা সেটা এগুলো যদি করা হয়, মানুষ কবিরাজের কাছে যায় না, সেরকম কবিরাজ। রফিক সাহেব, মানে রফিক, তিনি অনেক আগে থেকে একটা ব্যাপারে জানতেন। এটা হচ্ছে একটা বিশেষ সময়ে একটা বিশেষ হাতের রিং তৈরি করতে হবে তাকে। ওই বিশেষ সময় সবসময় আসে না, এবং ওই বিশেষ সময়টার জন্য আবার কয়েক বছর অপেক্ষা করতে হয়। তো তিনি তার নিজের ওই কবিরাজি জীবনের শুরুর দিকে সেই সময়টা পাননি, কারণ তাকে এমন নোংরা কাজ করতে হবে যে কাজগুলো কখনো অন্য কোনো মানুষ করতে পারবে না। তার নাম রফিক, কিন্তু তারপরে তিনি যে পথে হাঁটেন সেই পথ কুফরের। রফিক তার যে সময়টা ঘনিয়ে আসে সেই জাদুর রিং তৈরি করার, এই রিং তৈরি করতে গেলে অবশ্যই রূপার প্রয়োজন, কিন্তু সেই রূপাটা তৈরি করা হবে এমন আগুনের উপরে গরম করে, যে আগুনটা হতে হবে মানুষের হাড়ের, মানে মানুষের হাড় জ্বলবে সে আগুনের ভেতরে, সেই আগুন হতে হবে মানুষের হাড়। তো যখন এই আগুনটা জ্বলবে, ওই রূপার ওই আংটিটা তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন, কারণ ওই রিংটাকে বারবার গরম করতে হবে, তো সেই আগুনে থাকতে হবে মানুষের হাড়, এবং ওই নির্দিষ্ট দিন ঘনিয়ে আসতে শুরু করে তার জন্য। এবং এই সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না, কোনো মতে করবে না। সে তার ওই কবিরাজি বিদ্যা যার কাছ থেকে শিখেছিল তার কাছে সে যায়, এবং তার উস্তাদ হোক বা সে যেই হোক, তার বয়স এত, এবং বয়সের ভারে সে কুজো মানুষের মতো অবস্থা, তার এতটাই বয়স তার। তোর ওস্তাদের কাছে যখন যায়, ওস্তাদ তখন তাকে বলে দিয়েছিল, তার ওস্তাদ, যে তোর পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুই কিন্তু ভয় পাস না। এখন হাড় সংগ্রহ করবে কোত্থেকে? এটা হচ্ছে আসল ব্যাপার। এই যে মানুষের হাড়, এই হাড়ের ক্ষেত্রে গোরস্থান থেকে হাড় নেওয়া যাবে না, শ্মশান থেকেও হাড় নেওয়া যাবে না, মৃত মানুষের কাছ থেকেও হাড় নেওয়া যাবে না। এই হাড় কি এনে দিবে? এই হাড় এনে দিবে সে যে সাধনার কারণে সামনে আসে। অর্থাৎ এই রফিককে একটা সাধনা করতে হবে। এই সাধনা চলাকালীন সময়ে যার এখানে আসার কথা, সে যখন এখানে আসবে, সেই ঠিক উপযুক্ত সেই লক্ষণ, মানে উপযুক্ত লক্ষণ মিল বা ম্যাচ করে সেই হারের বেড়ে, অর্থাৎ কোন এন্টিটি। তো তার এখন এই মুহূর্তে তাকে তার সাধনা করতে হবে। এখন সাধনা করার জায়গাটা কোথায়? সাধনা করার জায়গাটা হচ্ছে
জলাশয়ের পাশে, নির্জন জলাশয়ের পাশে। কোনো শ্মশান নয়, কোনো কবরস্থান নয়, কোনো জায়গা নয় এরকম। রফিকের ওস্তাদ রফিককে কিন্তু বলে দিয়েছিল যে কি হবে না হবে। রফিক কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছিল, তার ওস্তাদের দাঁতগুলো একদম গরুর জাবর কাটা তাঁতের মতো অবস্থা হয়ে গেছে, কোনো ধার নেই, কোনো কিছু নেই, সব একেবারে লেভেল হয়ে গেছে, একদম একটা সমান্তরাল লেভেলে। রফিক কিন্তু জানে যে তার জীবনে তাকে শাস্তি পেতে হবে এই কর্মের জন্য, যে কাজ সে করছে এই কাজের জন্য। তারপরও তাকে তো তখন রিংটা বানাতে হবে, তো জাদুর রিং, ক্ষমতা প্রাপ্ত হবে সে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, যা প্রয়োজন সে সবকিছু খুঁজে বের করতে পারে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, এবং তাকে নাকি সাধনা করতে হবে, নির্দিষ্ট সংখ্যক বার বলতে হবে ওই মন্ত্র। এই নির্দিষ্ট সংখ্যক মন্ত্র তাকে পড়তে যে কয়দিন সময় লাগে সেই কয়দিনই তাকে সেখানে যেতে হবে, এবং ওই মন্ত্রগুলো পড়ার সময় শেষ হওয়ার পরেই যার আসার কথা সে আসবে, এবং সেই তখন লক্ষণযুক্ত মানুষের হার তাকে জোগাড় করে দেবে। এখন সে নির্জন স্থানে যখন সে মন্ত্র পড়তে শুরু করলো, শর্ত ছিল একটা, যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা তার চোখের সামনে থাকতে হবে। সে যখন মন্ত্র পড়বে তো ওই চোখের সামনে থাকা ছাগলের বাচ্চার দিকে সে তাকিয়ে থাকবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি কাজ বা মন্ত্র যদি আসলে ঠিকঠাক ভাবে পড়া হয় এবং কাজে যদি অগ্রগতি হতে শুরু করে, তাহলে সেই রাতের বেলা ওই সে যদি ওই তার ভাগ করা রয়েছে যে সে আজকে রাতে সে কতটুকু পড়বে, একটা হিসাব নিকেশ তো রয়েছে। সে তার ওই রাতে সাধনা শেষ করার আগেই তারই চোখের সামনে ওই ছাগল মারা যাবে, অর্থাৎ প্রমাণ যে তার সাধনা কাজ করছে। এখন মন্ত্র পড়া সে শুরু করেছে। নদীর পাশে কিরকম পরিবেশ হয়, নির্জন পরিবেশ, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যখন সে মন্ত্র পড়ছে, পানির ভেতরে যেরকম ছলাৎ ছলাৎ শব্দ হয় না, সে মন্ত্র পড়ার সম্ভবত 20-22 বার তার মন্ত্র পড়া হয়ে গেছে। তখন সে অনুভব করে, যেহেতু তার চোখ বন্ধ, সে অনুভব করে ব্যাঙ পানির উপরে লাফাচ্ছে, তলিয়ে না যেয়ে সে পানির উপরে লাফাচ্ছে, এদিক ওদিক 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 ছুপ ছুপ করে সে যাচ্ছে। এটা তার কানে আসছে। ওদিকে ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে শব্দ করে, মাঝে মাঝে শব্দ করে না। তার মন্ত্র পড়া হয়ে গিয়েছে ততক্ষণে প্রায় 200-র উপরে। এই পর্যায়ে সে প্রথমবার টের পায় চারপাশটা কেমন যেন অদ্ভুত রকমের শান্ত। চোখ যখন খুলেছে, তার তো তাকিয়ে থাকার কথা ছিল সেই ছাগলের দিকে, কিন্তু সে ছাগলের দিকে আর তাকিয়ে ছিল না। তো চোখ বন্ধ করে বা এদিক ওদিক তাকিয়ে থাকতো সে। এবার যখন চোখ খুলে ছাগলটাকে সে দেখলো, ওইখানে ছাগল বসা মনে হলো না তার। মনে হলো ছাগলের মাথা সদৃশ একজন ছোট মানুষ বসা, বনা টাইপের মানুষ রয়েছে না, ডর্ফ, তো তাদের চেয়ে তো ছোট, এরকম ছোট একজন মানুষ বসা, কিন্তু তার মাথাটা ছাগলের মতো। এটা দেখার পরে যখন বুকটা ধরাস করে ওঠে, তখন ওই ছাগলের মতো মাথা দিয়ে সেই ব্যক্তি তাকে বলল, নড়াচড়া করিস না, চালিয়ে যেতে থাক। এটা তার মনে হলো। ওই দিন রাতের বেলা যখন তার সমস্ত মন্ত্র পড়া শেষ হয়ে গেল, এই মন্ত্রগুলো পড়া শেষ হওয়ার পরে সে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলেই ছাগলের বাচ্চাটা মারা গেছে। তিনি কিন্তু কোনো শব্দ টের পান নাই, কোনো শব্দ না, কোনো কিছু না, কিছুই হয়নি। শুধু তিনি মন্ত্র পড়েছেন, আর ওই যে একজনকে দেখলেন, তিনি ছাগলের মাথার মতো তার মাথা। এখন সেখান থেকে তিনি চলে আসেন, তার জন্য কোনো নির্দেশনা ছিল না ওই ছাগলের বাচ্চা নিয়ে আসবে না রেখে যাবে, কোনো নির্দেশনা ছিল না, বিধায় সেইখান থেকে চলে আসে রফিক আর কি। দ্বিতীয় দিনের দিন রফিককে খুব সুন্দর করে বলা হয়েছিল আগেই যে সে যাতে তার রিংটাকে একটা শেপ যাতে দেয়, একটা শেপ, এবং সেই শেপটা সে কিভাবে দিবে, আপনি যখন একটা রিংকে পেটাবেন তো ওই রিংটা কোনো কিছুর ভিতরে ঢুকতে হবে, তো কাঠ দিয়ে খোদাই করে নিল মানুষের হাতের মতো করে, আঙ্গুলের মতো করে, এমন একটা কিছু, শুধু একটা আঙ্গুল দিয়ে সে ওটা তৈরি করে রাখলো। এবার রাতের বেলা তাকে সাধনা শুরু করতে হবে, এবং এই দ্বিতীয় রাতটা ছিল তার জন্য অত্যন্ত প্রতিকূল রাত, কারণ সাধনার প্রথম রাতে যখন কোনো কিছু হয়নি, দ্বিতীয় রাতে তা কোনো দিক দিয়ে হাজির হয়ে যেতেই পারে।
যখন সে সাধনা শুরু করলো, কোলা ব্যাঙের ডাক আসতে শুরু করলো। কোলা ব্যাঙ চোখ খুললো সে একটু। সে তো আসন পেতে বসে রয়েছে, তার চারপাশে বড় বড় কোলা ব্যাঙ, একদম বড় বড় কোলা ব্যাঙ, এগুলো সমস্যার শব্দ করছে এটা পরপর। এবং তিনি এই গেট খুলতেন না। এই যে গেট, যে গেট দিয়ে এই অমানুষের মতো যারা এই দুনিয়াতে প্রবেশ করবে, এই গেট তিনি খুলতেন না। কিন্তু খুলছেন এখন, কারণ হচ্ছে তার ওই জাদুর রিংটা প্রয়োজন। যে রিংটা তিনি তৈরি করবেন, সেই রিংটা হতে হবে জাদুর শক্তিশালী, মানে জাদুর শক্তিকে নিজের ভেতরে রক্ষা করার মতো করে, যেটা অনেকটা ভুল ধারণা। এবার সাধনা তো চলছে। এই রাতের বেলা না হঠাৎ করে মানুষের চিৎকারের শব্দ তার কানে আসে। কেউ এমন আর্তনাদ করে উঠলো যেন তাকে বাঁচানো ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু শর্ত হচ্ছে, রাতের বেলা যখন আপনি আমল করবেন, ওরা আপনাকে যে কোনো দিক দিয়ে যে কোনো অবস্থায় একটু পর পর ভয় দেখানোর চেষ্টা করবে, একটু পর পর বোঝানোর চেষ্টা করবে যে সাধনা যাতে আপনি চালাতে না পারেন। আর যদি সেভাবে কাজ না হয়, তাহলে তো ভয় দেখানোর অনেক রাস্তা আছে তাদের হাতে। এখন ওইরকমই শব্দ হচ্ছে। সে একদম চুপ। এই শব্দগুলোকে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরে এই স্বপ্নগুলো তার উপরে আসর করতে শুরু করেছে। নিঃশ্বাস বন্ধ করে সে ওই মন্ত্রগুলো পড়ে যাচ্ছে। এবার সে শুনতে পায় যে শ্মশানে যখন লাশ পোড়ানো হয়, তখন কখনো কখনো মানুষের চর্বি, এটা অনেকটা তেল বা গরম তেলের উপরে যদি পানি পড়ে, অথবা গরম পানি যদি কোনো কিছুর উপরে যদি পড়ে, এক ধরনের শব্দ হবে না এরকম, এবং হালকা একটু ধোঁয়া উঠবে না, অল্প একটু ফেইন্ট একটা ধোঁয়া, এরকম তার অনুভূতি হতে লাগলো, যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তার শরীর থেকে ওই গরম তেল অথবা গরম পানি নিচে পড়ছে। আর শব্দটা হচ্ছে বলতে পারে। চোখ বন্ধ করে কিন্তু মন্ত্র পড়ছে সে, এবং আগেই বলা হয়েছে না যে তার যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন, সেটা কিন্তু এক অশরীরী এনে দিয়ে যাবে। রফিক মন্ত্র পড়ে যাচ্ছে এবং ওর মন্ত্র পড়া অবস্থায়ও ভয়ে গলা শুকিয়ে গেছে পুরোপুরি। ওই পর্যায়ে মন্ত্র পড়তে গিয়ে গলার ভেতরে কষ্ট হতে লাগলো তার। মন্ত্র সে পড়ছে ঠিকই, কিন্তু তার মনে মনে নয়, অনেকটা বিড়বিড় করে, এবং আস্তে আস্তে তার নিজের গলার শব্দটাই পরিবর্তিত হতে লাগলো। তার মনে হতে লাগলো, চোখ বন্ধ অবস্থায় যেহেতু, তারপরও তার মনে হতে লাগলো যে এই মুহূর্তে তার চোখের ডান চোখের কোনা বরাবর ছিল, সে এই মুহূর্তে তার নাক বরাবর খুবই স্লো সে মুভ করছে। আর তার শরীর থেকেই হয় চর্বি, গরম চর্বি অথবা গরম পানি নিচে পড়ছে আর করে শব্দ হচ্ছে বারবার। বহু দূর থেকে স্কুলে যেরকম ঘন্টা বাজে না, এরকম ঘন্টা বাজে শব্দ সে শুনতে পায়, যেন অনেকগুলো ঘন্টা একসাথে দূরে বাজছে। এবং যখন এই ঘন্টাগুলো বাজছে, ওই সময় সে বুঝতে পারে অগণিত নারী যারা বড়, মানে অদ্ভুত ধরনের টিপ পরা বড় তাদের কপালে, তাদের চোখ অদ্ভুতভাবে বড়, কিন্তু বাকি শরীরটা মানুষের মতোই, এবং তারা কোনো এক অদ্ভুত রঙের শাড়ি পরে রয়েছে। তারা অমানুষের মতো দৌড়াচ্ছে তার দিকে উদ্দেশ্য করে। ওই দূর থেকে তারা তাদের মুখের মাধ্যমে সেই ঘন্টার শব্দটা তৈরি করছে। তাদের মুখের ভেতরে জীব যে নড়াচড়া করছে খুব জোরে, সেটা পর্যন্ত সে ওইখানে বসে থাকা অবস্থায়, চোখ বন্ধ থাকা অবস্থায় দেখতে পাচ্ছে। ওর সাহস কুলাচ্ছে না চোখ খুলে ও দেখুক। ও যদি চোখ খুলে দেখতো, তাহলে ও বুঝতে পারত, এবং ও কোনো মতেই সাধনাটা শেষ করতে পারত না। যারা এসেছে তারা নদীর উপর দিয়ে দৌড় দিয়ে আসছে, এবং অজস্র নারী যখন দৌড় দিচ্ছে, এই চুরির শব্দ, নুপুরের শব্দ, অস্বাভাবিক রকমের কথাবার্তা বলার শব্দ, কোনো কোনো সময় এরকম শব্দগুলো আসছিল যেন প্রেতাত্মা, নারীরূপী প্রেতাত্মা, তারা হাসাহাসি করছে অথবা দুঃখে বা কষ্ট পেয়ে তারা চিৎকার করছে। কিন্তু সেটা খুব সাধারণ মানুষের মতো না, সেটাতে একটা টান রয়েছে, টান, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো টান। ওর চারপাশে ধাম 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 করে নাচতে লাগলো কায়াজানি। প্রচন্ড ভাবে নুপুরের শব্দ
এবং প্রচন্ড ভারী অনেকগুলো পা দাপাদাপি করছে চারপাশে, এবং এই চোখ বন্ধ অবস্থায় ও দেখতে পাচ্ছে তাদেরকে। যারা ওর চারপাশে এই মতো দাপাদাপি করছে তারা সবাই খালি গায়ে, তো তারা একদম কালো, তাদের চোখ অদ্ভুত রকমের বড়, এবং শুধুমাত্র তারা তাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে কোনো পাতা দিয়ে। তারা হু হা এরকম করছে তার আশপাশে, কিন্তু রফিকের চোখ বন্ধ, তারপরও সে দেখতে পাচ্ছে। যদি প্রশ্ন আসে মনে যে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় কিভাবে, কারণ এটা তারাই পারে যাদের সেই ক্ষমতা আছে বা তারা সেই ক্ষমতা আয়ত্ত নিয়েছে। বাস্তব চোখে যদি দেখতো, ও কোনো মতেই সাধনা ধরে রাখতে পারতো না, ওইখানে মূর্তই। ওই দিন রাতের বেলা আর অল্প একটু বাকি ছিল, কিন্তু রাত ফুরিয়ে আসছে এটা সে বুঝতে পারে, এবং অনেকক্ষণ ধরে চারপাশ নীরব, এই জন্য সে চোখ খুলে তাকায়। এবং যে সময় সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় একটা 14-15 বছর বয়সী মেয়ে বসে রয়েছে তার থেকে অনেক দূরে, এবং সে ওই যে আমাদের পুরনো গ্রাম্যদেশী মায়েরা যেরকম শাড়ি পরতো ব্লাউজ ছাড়া, ওই রকম ব্লাউজ ছাড়া সে একটা শাড়ি পরা, কিন্তু তার খেয়াল অন্যদিকে। কিন্তু রফিক জানে যেটা মানুষ না, এখানে মানুষ আসবেই না। ওই যে নদীর পাড়ে সে বসে রয়েছে সেই নারী বা মেয়ে, সে তার দিকে ঘুরে তাকায়, এবং তার চোখের ভিতরে এক অস্বাভাবিক রকমের যন্ত্রণা, যেটা স্পষ্ট বোঝা যায়। ওই অস্বাভাবিক রকমের যন্ত্রণা যখন তার চোখে স্পষ্ট বোঝা যায়, তখন এটাও দেখতে পায় রফিক দূর থেকে দুজন মানুষ আসছে। দুজন মানুষ অনেকটা ছায়ার মতো, একজন হয়তো একটু বয়স্ক অথবা বয়স্ক না, কিন্তু বয়স হয়েছে, আরেকজন তরুণ সবল, সে এত চলাফেরায় বোঝা যায়। ওর চোখের সামনেই ওই মেয়েটাকে ওই দুজন ধরলো, ঘাড়ে চেপে ধরলো। সম্ভবত ওর পেটে কোনো আঘাত দেওয়া হয়েছিল, তারপরে ওকে পানির দিকে ছুঁড়ে মারা হলো। পেটে আঘাত করার কারণে সেখানে যে রক্ত বেরিয়ে গেছে, এটা কিন্তু সে নিজের চোখে দেখতে পায়, মানে যখন ফিনকি দিয়ে বের হয় প্রথমবার। এবং এই দুজন মানুষ যখন অস্বাভাবিকভাবে ধাক্কা মেরে ওকে যখন পানিতে ফেলে দেয়, তখন রফিকের বুঝতে বাকি নেই ও সাধনা যে করছে এই মেয়ের হারই সে পাবে, অর্থাৎ এই মেয়ের মৃত্যুর দৃশ্য সেই মুহূর্তে দেখতে পাচ্ছে। আর মেয়েটাকে যখন ফেলে দেওয়া হলো পানির ভেতরে, উপরে কিছুটা একটু শব্দ, মানুষ বাঁচার চেষ্টা করে, হাত পা নাড়ায়, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু সেটা খুবই ক্ষণিকের, বড় জোর 10-12 সেকেন্ড। এবং এই 10-12 সেকেন্ডের পরে ওই মেয়েটা যে তলিয়ে গেছে, নদী একদম শান্ত হয়ে গেছে, সেটা তাকিয়ে দেখতে পাচ্ছে রফিক। এবং সেই লোকেরা যারা এসেছিল, যে দুজন ছায়া, তারা বা তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এখন রফিকের আরেকটু অপেক্ষা বাকি। যখন ওর গণনা শেষ হলো, মানে ওর হিসাব মোতাবেক সাধনার মন্ত্র পড়া শেষ হলো, শেষ হওয়ার পর সে অপেক্ষা করলো আরো কিছু অতিরিক্ত সময়, তারপরে সে তার সীমানা থেকে বের হয়। সে যখন তার সীমানা থেকে বের হয়, তখন সে এক অদ্ভুত রকমের গরম বাতাস অনুভব করে, এবং গরম বাতাস যখন অনুভব করে, ওই বাতাসের দিকে যখন সে নজর দেয়, মানে একদিক থেকে তো বাতাসটা এসেছিল, সে বুঝতে পারে যে ওইদিকে কেউ দাঁড়ানো, যে ওদিকে দাঁড়িয়ে আছে সে মানুষ না, কিন্তু তার সাথে তার সাক্ষাৎ হবে এখন, মানে আজ না, আগামীকাল অবশ্যই। যাকে সে দেখতে পাচ্ছে তার চেহারা সে বুঝতে পারছে না, কিন্তু সে যে মানুষ না সেটা স্পষ্ট। আর একটু আগে সে দেখেছে একটা মেয়ে, যার মৃত্যুর দৃশ্যটা সে দেখেছে, অর্থাৎ যাকে সে দূরে দেখতে পাচ্ছে অশরীরী, সে যার মৃত্যুর দৃশ্য সে দেখেছে, তার আর রফিককে এনে দেবে, এটা রফিক বুঝতে পারলো। এবার পরের রাতে সে আগের মতো করে সাধনা শুরু করে রফিক, এবং সে সাধনায় বসা কিছু সময়ের ভেতরেই যখন তার মন্ত্র পড়া শুরু হয়, সে লক্ষ্য করলো তার চোখের সামনে একটা কুকুর। এই মুহূর্তে সে চোখ বন্ধ করেনি, আর আজ কিন্তু তার মন্ত্র যেহেতু একবারে পড়ার কথা, তো সেই সংখ্যা অনুযায়ী আজ কিন্তু বেশি সময় লাগবে না তার মন্ত্রগুলো পড়া শেষ করতে, বড় জোর 1 ঘন্টা বা তারকম।
সে তার চোখের সামনে একটা কুকুর দেখতে পায়, যে কুকুর উপরে সে নিজে জাদু করেছিল। কেন জাদু করেছিল সে নিজে? সে কুকুরের উপরে জাদু করার উদ্দেশ্য ছিল সে কুকুরের মালিককে কুকুরকে দ্বারাই হত্যা করার। খুবই সহজ। কুকুর খেলার ছলে অথবা অন্য কোনো কারণে একটা আলতো কামড় দিয়ে বসাবে, এবং যখন একবার আলতো কামড় দিয়ে বসবে সেই কুকুর, তখন কুকুরের ভেতরে যে রোগটা থাকে, যে রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, জলাতঙ্ক, সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে। এবং যখন সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে, তখন সে জাদু মন্ত্রের শক্তি দ্বারা ওই রোগকে আরো বেশি ত্বরান্বিত করবে, এবং ওই লোকের উপরে সেই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এবং একবার যখন জলাতঙ্ক কাউকে ধরে ফেলে বা আক্রমণ করে, সেই মানুষ কিন্তু বাঁচে না, তার অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু হয়, কারণ অর্গানগুলো রেসপন্স করা বন্ধ করে দেয়, এবং সেই সাথে রয়েছে অত্যন্ত বিভীষিকাময় যন্ত্রণা। কিন্তু ওই কুকুরটাকে সে যখন জাদু করেছিল, ওই কুকুরটার মুখের ভিতরে সে একটা হাড় দিয়ে দিয়েছিল। হাড় কোনো এক জায়গা থেকে একটা ছোট বাচ্চার হাতের যে 5 আঙ্গুল, সেই 5 আঙ্গুলের ছোট ছোট হাড়গুলো সে সংগ্রহ করেছিল। সেই একটা তাবিজ তৈরি করে, সেই হাড় দিয়ে একটা তাবিজ তৈরি করে এই কুকুরের মুখে ঢুকিয়ে দেওয়ার সময় তাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল। এই কুকুরের মুখের ভিতরে এমন এক জায়গায় সেই হাড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই হাড় ঢুকিয়ে দেওয়ার ফলে কুকুর কিন্তু আর নড়াচড়া করতে পারেনি কিছু সময়। কিন্তু তারপরে সে ওই স্বাভাবিকভাবেই, যেভাবে একটা মানুষ নড়াচড়া করবে, কথাবার্তা বলবে একটা প্রাণীর সাথে, ওই রকমই আচরণ সে করতে লাগলো একা একা, যেন সে অদৃশ্য কারোর সাথে খেলছে। তখন রফিক কিন্তু বুঝতে পারলো যে তার কাজ কিন্তু হয়ে গেছে। এরপর আর কি যেভাবে সে চেয়েছিল সেইভাবে সেই কুকুরের মালিক আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু কুকুরটার পরে কি হয় এটা কিন্তু কেউ জানে না, এমনকি রফিকও জানে না যে কুকুরটা এই মুহূর্তে তার চোখের সামনে। দেখে সে চিন্তা পাচ্ছে, কুকুরটা দুবার ঘেউ ঘেউ করলো, এরপরে সে উল্টো দিকে ঘুরে চলে গেল, এবং যে সময় কুকুরটা উল্টো দিকে ঘুরে চলে যায়, একদম উপর থেকে নিচে একটা লাশ ধরাস করে পড়ে। কোনো সাধারণ লাশ নয়, আমি আবারও বলছি, কোনো সাধারণ লাশ নয়। এমন এক লাশ, যে লাশটা পড়ার সাথে সাথে কিছুটা থেতলে গেছে, কিছুটা। লাশটা রয়েছে তার বুকের উপরে, অর্থাৎ পিঠের দিকটা লাশের দেখা যায়। পড়ে যাওয়ার কারণে বুকের দিক বা চেহারার দিক মাটির দিকে। ওই লাশটা যখন পড়লো, সে যখন চিন্তা ভাবনা করলো যে এই লাশকে সে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে কিনা, ঠিক সেই মুহূর্তে সে যে বন্ধনী দিয়ে রেখেছে, ওই লাশটা ওই বন্ধনী সীমারেখার ভিতরে অর্ধেকের বেশি অংশ নিয়ে পড়েছিল। বাকি যে অংশের ভিতরে কোনো বন্ধনী ছিল না, সেই অংশের উপরে এসে দাঁড়ায় একটা ছোট্ট 5 বা 6 বছর বয়সী মেয়ে। 5 বা 6 বছর বয়সী মেয়ে, কিন্তু সে একদম একদম কালো, একদম কালো। এখন যখন সে এই এই তালাশ বা এই সাধনা সে করছে, মেয়েটার ক্ষেত্রে সে দেখতে পেল ওই মেয়েটা ওই মৃতদেহের উপরে, পিঠের উপরে বসলো। যেটা অনেক সময় হয় কি, যে এইভাবে বসে বসে সব সাধনা করা হয়। এইভাবে বসে বসে যখন সব সাধনা করা হয়, তখন অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই হিসেব কষছিল, এবং সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। ওই মেয়েটা ওর চোখের সামনে বসা, উপর থেকে যে বডিটা পড়েছে, সেই বডিটা এখন ওর চোখের সামনে এখানে জানে বদলে, ওই যে গতকালকে যে মেয়ের শরীরটা দেখেছিল না, যে মেয়েটা ওই একটা কাপড় পরা ছিল, শাড়ি, এখন ওই রকম হয়ে গেছে। ওর সামনে ওই বাচ্চা মেয়েটা যে ওই লাশের উপরে বসা, মেয়ে, ছেলে মনে হচ্ছে না, মেয়ে। ও তখন হাসছে, কেমন হাসি এটাও ধরতে পারে না, কানে শব্দ আসে। এই জন্য সে মন্ত্র গাড়িটা জোরে পড়তে শুরু করে, এবং যখন মন্ত্র গাড়িটা জোরে এসে পড়তে শুরু করে, কথা নেই বার্তা নেই, কি জানি একটা হলো, ওর তো চোখ বন্ধ, ওর মন্ত্র শেষ, মন্ত্র কিন্তু শেষ। ওই যে কি জানি একটা হলো, ওটা ছিল একটা থপ করে কিছু একটা পড়লো ওর আশপাশে। কিন্তু ওই শেষের দিকে যখন তার মন্ত্র প্রায় শেষ, তখন ছোট্ট কোনো কিছু ওর কোলের উপর এসে পড়ে, কোল। এবার যখন ও চোখ খোলে, এবার ও দেখতে পায় যে ওর হাতে, যেখানে ওর হাত ওই কোলের কাছে,
ওইখানে একটা মানুষের দেহে একটা হাড়, যে কোনো জায়গার হাড় হতে পারে। এবার তার সে হাড় সে পেয়ে গেছে। এবার তাকে তৈরি করতে হবে সেই আংটি, সেই রিং। এটা সে কিভাবে তৈরি করবে? এই রিংটা তৈরি করার পদ্ধতি হচ্ছে, ওই যে বলেছিলাম যে আগুনের ভিতরে এই হাড় থাকতে হবে, আগুন জ্বলবে এবং সেই জ্বলতে থাকা আগুনে ওই রূপার সেই অংশ দিয়ে যে হাতের রিং তৈরি হবে তা ওই আগুনে পুড়তে হবে। এখন রফিক তো সেই জিনিস পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর সে সেই হাতের রিং তৈরি করার কাজ শুরু করে, সেদিন না পরের দিন। এখন আগুনের ভেতরে হাড় রাখার পরে সে পুরো রাত সময় নেয় তার সেই সুন্দর করে ডিজাইন করার রূপার সেই জাদুর আংটির। জাদুর আংটিটা কিছুটা চড়া ছিল, কারণ এর উপরে কিছু গাণিতিক নকশা, যা হচ্ছে এই জাদুর আংটিকে শক্তি দেবে, সেই গাণিতিক নকশা তার উপরে খোদাই করতে হবে। এখানে আবার একটা শর্ত আছে। একবার যখন রিংটা তৈরি করে ফেলা হবে এবং যখন খোদাই করে ফেলা হবে না, ওই খোদাই করার সময় ওই মন্ত্রই ওকে পড়তে হবে, যে মন্ত্র সে পড়েছে। এই জাদুর আংটি পাওয়ার জন্য যে হার দরকার ছিল, সেই হার পাওয়ার জন্য যে মন্ত্র পড়েছে, সেই মন্ত্রই তাকে পুনরায় পড়তে হবে এবং ওই মন্ত্র পড়তে থাকা অবস্থায় তাকে ওইখানে খোদাই করতে হবে। ওই খোদাই করার কাজ সে করতে যাবে, প্রায় শেষের দিকে চোখ ধরে এসছে, প্রচন্ড ঘুম তার চোখের মধ্যে, তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আর সে টিকে থাকতে পারছে না। এদিকে যে আগুনের ভেতরে ওই মানুষের আহার দিয়ে দিয়েছিল, সেই আগুনও প্রায় নিভু নিভু নিভু, অর্থাৎ তখন শুধুমাত্র কয়লা লাল অংশটুকুই রয়েছে, পুরো জ্বলন্ত আগুন নেই, নিভু 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 নিভু। ওই অবস্থার ভেতরে কি মনে করে সে তার ওই জাদুর আংটিটা ওই আগুনের উপর নিয়ে গেল। বলে রাখা ভালো, যখন প্রচন্ড ঘুম চোখে, মন্ত্রও পড়ছে, আবার হাত দিয়ে কাজও করছে, অনেক আগে থেকে ক্লান্তি, সমস্ত কিছুর মধ্যে সে খেয়ালই করেনি, কখন জানি তার হাতের উপরেই, মানে হাতের আঙ্গুলের ভিতরে পড়া অবস্থাতেই সে ওই নকশার খোদাই করছিল রিং এর ভেতরে। বাম হাতে পড়া ছিল সেই রিং, এবং ওই যে বললাম না, বেখেয়ালে সে চেয়েছে ওই রিংটা আগুনের উপর একটু রাখতে। নিজের বাম হাত সহই কিন্তু ওই রিং সে আগুনের উপর রেখেছিল। কিছু সময় সে টের পায়নি, অল্প কিছু সময়, কিন্তু পরে যখন সে টের পেল, তাকিয়ে দেখলো তার হাত পুড়ে গেছে। হাত পুড়ে একেবারে এমন অবস্থা ঝলসে গেছে। অবশ্য সেই জায়গাটা হচ্ছে ছোট আঙ্গুলের পাশ দিয়ে কবির কিছু অংশ পর্যন্ত। ওই আগুন যখন পুড়লো তার হাত, যখন সে রিয়ালাইজ করলো প্রচন্ড ব্যথা, কারণ পুড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগে, তখন সে টের পেল ঘরের ভেতরে কি জানি ঘুরটির বেগে ঘুরছে, এবং সে প্রচন্ড শব্দ করে হা হা হি হি হাসি হাসছে, হা হা হি হি হাসি। ওই জাদুর রিং এ কিন্তু ওই নকশাটা সে ওই দিন রাত্রে আর সম্পূর্ণ করতে পারেনি, কারণ ততক্ষণে একে তো তার হাত পুড়ে গিয়েছে, প্রচন্ড ঘুম ছিল চোখে, এই জন্য সে বেতালে এই কাজটা করেছে। একটা ঘর বাকি ছিল, মানে একটা সিম্বল আঁকা তখন বাকি ছিল, আর সেই জাদুর রিং এর পেছনে যে সে এত সময় কষ্ট করেছে, ওই সময়ের আর তখন কোনো মূল্যই থাকলো না, কারণ তার সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। এখন যখন নিজের ট্রিটমেন্ট সে নিচ্ছে রফিক, ওই ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় একদিন রাতের বেলা সে দেখতে পায় যে তার ঘরে ওই মেয়েটাই প্রবেশ করেছে, যে মেয়েটার হত্যার দৃশ্য সে দেখেছিল, ওই মেয়েটাই তার ঘরে প্রবেশ করেছে, আর তার হাতে ছিল তার ওস্তাদের কাটা মাথা, এবং সে কাটা মাথা তাদেরকে ছুঁড়ে মেরেছিল। কয়েকটা ধাক্কা খেয়ে সে কাটা মাথা তার পাশে এসে পড়েছিল। ব্যাস এইটুকুই অ্যানোনিমাস পার্টিসিপেন্টের ঘটনার, ব্যাস এটা এখানে এতটুকুই। এই জাদুর রিংয়ের যে ঘটনাটা, এটা ঠিক এই জায়গাতেই শেষ। এরপরে কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে এখন পর্যন্ত আমি জানি না, এবং এই ঘটনা অনেক আগে এসেছিল, কিন্তু আমরা কোনো এক কারণে, যেটা এখন আমি আপনাদেরকে বলতে পারছি না, কোনো এক কারণে
এই ঘটনা আমি শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই ঘটনাটা শেয়ার করলাম। কেমন লাগে সেটা আশা করি আপনারা আমাদেরকে লিখে জানাবেন। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি গতকাল শুক্রবার, অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2026 সকালবেলা। আমি ফজরের নামাজের পর আমার খুব কাছের একজন বড় ভাই আব্দুল্লাহ মামুন ভাই, ওনার ঘটনা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। উনি বর্তমানে ভবানীপুর কবরস্থান মসজিদ, সেই মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার বাসা কিন্তু এই মসজিদের খুব কাছাকাছি। ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল যে ভাই আমি আসবো, ফজরের পর একটু হাঁটাহাঁটি করব। তো আমি গিয়েছি ওনার সাথে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বললাম যে ভাই চলেন একটু কবরস্থানের ভিতরে যাই, অনেকদিন এই কবরস্থানের ভিতরে যাওয়া হয় না। আমাদের বেশ কিছু শিক্ষকের কবর এখানে রয়েছে, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনের কবরও রয়েছে, রাজবাড়ির বেশ কিছু রিনাউন্ড ব্যক্তির কবর এখানে রয়েছে, আর এই মামুন ভাইয়ের বাবার কবরও এখানে রয়েছে। ওনার বাবার নাম হচ্ছে খলিল, উনি খলিল সান নামে অনেক সুপরিচিত ছিলেন। রাজবাড়ি যে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের খুবই নাম করা একজন শিক্ষক উনি ছিলেন। ওনার কবর আমরা জিয়ারত করলাম। তো ওই যে কবরস্থানটা, এই কবরস্থান ঘিরে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এইখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না। এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ 3 পাশে দেয়াল, এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো, কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায়, ওখানে লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে, তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন যে আপনার এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি। তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে মাস 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী, সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকে কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়তে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরো কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে।
কোনো একদিন বিকালবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো না। উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাশটা একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিং এর কাজ করতেছি, তখন তারা কি মনে করবে, লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজটা আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা অজু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখন দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিং এর কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিং এর কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিং এর কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন, মাগরিবের আজান তখনও হয় নাই, হবে হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্কর ভাবে একটা গর্জন করে ওঠে, ওই কই একটা গর্জন করে ওঠে। তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন তো আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পান নাই। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর, জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া, কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা, যে আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না এখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তো এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে। আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর খুঁড়তে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনার প্রসঙ্গে বলেছিলেন নাকি উনি একদিন রাতের বেলা, রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি তখন চিন্তা করলেন এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজর আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থায় নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন।
উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন। ওই সময় আসলে ভয় পেয়েছিলেন, ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যেই মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময় ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনারা এই বিষয়টা জানেন, আমি এভাবেই শুনেছি, সেভাবেই প্রিয় লিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি, এমনটাই আমি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি। কারণ ওনার মৃত্যুর পর অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কারণ রাজবাড়িতে এমন পরিবার কম আছে যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে আর তাদের কবরের যে কাজটা, খননের কাজটা, এটা এই হাবু মিয়া করেন নাই। এমন পরিবার অনেক রয়েছে সেখানে রাজবাড়িতে, যার কারণে হাবু মিয়ার মৃত্যুর খবরটা অনেক ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছিল। হাবু মিয়ার জন্য আমরা দোয়া করব। এমন একজন পরোপকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল মানুষ, একজন সহজ সরল মানুষ, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। অসংখ্য কবর উনি খনন করেছেন, ওনার নিজের কবর আরেকজন খনন করেছেন, এটাই বাস্তবতা। যে ব্যক্তি অনেকের কবর খনন করেন তার কবর কিন্তু আরেকজনই খনন করে, কারণ যিনি মারা যান তিনি তো আর নিজের কবর খনন করে যেতে পারেন না, সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম জুয়েল। উনি বর্তমানে ঢাকার সাভারে রয়েছেন, একটা গার্মেন্টসে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। একটি ঘটনা খুবই রোমহর্ষক, আরেকটি ঘটনা রহস্যময়। রহস্যময় ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই জুয়েল ভাই ছোট ছিলেন, দাদার পাশেই ছিলেন। উনি শুধু শুনছিলেন কিন্তু কিছু দেখেননি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধেরও আগের, এক্সাক্ট সাল বলা যায় না। তো দাদা উনি এক রাতে ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তো এই যে সর্দারপাড়া যে গ্রাম, এই গ্রাম থেকে উনি পাশের গ্রামে বিয়ে করেছিলেন, সেই গ্রামের নাম হচ্ছে ঈদুলপুর। তো হেঁটে যেতে 30 মিনিটের মতো সময় লাগে, যদি মেইন রাস্তা দিয়ে যাওয়া যায় 30 মিনিটের মতো লাগে। আর তখন তো আসলে এরকম রাস্তাঘাট ছিল না, সেই মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা বলছি। তখন তো অনেক ঝোপ জঙ্গল আশেপাশে, এরকম পরিবেশ তো এখনকার মতো ছিল না, এটা তো বোঝাই যায়। তো উনি রাতের বেলা গিয়েছেন, তো ঠিকঠাক মতোই গিয়েছেন, এমনটা না যে উনি অনেক রাতের বেলা গিয়েছেন শ্বশুরবাড়িতে, বিষয়টা এরকম না। তো যখন গিয়েছেন সেখানে খাওয়া দাওয়া করার পর শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে আজকে রাত্রে থেকে যাও। তো উনি বললেন যে না, সকালে তো আমার কাজকর্ম আছে, থাকলে তো সমস্যা, তো আমি চলেই যাই। শ্বশুরবাড়ি থেকে বলে যে যেতে লাগে মাত্র 30 মিনিট, তুমি থাকলে সমস্যাটা কি? তো উনি আর থাকতে চাইলেন না, উনি বলে যে এই অল্প সময় লাগে দেখেই তো থাকতে চাচ্ছি না, চলেই যাই। তো শ্বশুরবাড়ি থেকে আর বাধা দিলেন না। আর তখন যে অনেক রাত হয়ে গেছে এটাও কিন্তু বলা যাবে না, কারণ উনি সন্ধ্যার পরে রওনা দিয়েছিলেন, 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছেন, গিয়ে গল্প গুজব করেছেন, খাওয়া দাওয়া করেছেন। তখন রাত ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা রাত 8টা, 8:30টার মতো বাজে। সেই হিসাবে আসলে ওই সময় অনেক রাত, আশেপাশের লোকজন ঘুমিয়ে পড়েছে। উনি রওনা দিয়েছেন। তো উনি যখন রওনা দিয়েছেন চিন্তা করলেন যে যেহেতু রাত হয়ে গেছে, একটু শর্টকাট পথ ধরি, তাতে 30 মিনিটের জায়গায় হয়তো বা 15-16 মিনিট লাগতে পারে। তো উনি যেদিক দিয়ে রওনা দিয়েছেন ওই পথ দিয়ে, অর্থাৎ শর্টকাট যে রাস্তাটা, ওই রাস্তাতে একটা জায়গায় হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন বসবাস করে, মানে হিন্দু পাড়া আর কি, ওইখানে একটা শ্মশান রয়েছে। ওই পর্যন্ত আসতে তার শ্বশুরবাড়ি থেকে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আবার এই শ্মশান থেকে আরো 7 থেকে 8 মিনিট এগিয়ে গেলে ঈদগাহ রয়েছে, এই ঈদগার পরেই ওনার বাড়ি। তো উনি যখন ওই শ্মশান ঘাটটা পার হয়েছেন কেবল, তখন দেখেন ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখেন বিশাল আকৃতির একটা হাতি,
আর এই হাতি যেন তেন হাতি না, স্বাভাবিক আকৃতির যে হাতি হয়, প্রাপ্তবয়স্ক হাতি হয়, এই হাতি থেকে মনে হচ্ছে 4-5 গুণ বড় একটা হাতি। আর এই হাতির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তার পুরো শরীরে বড় বড় লোম রয়েছে। মনে হচ্ছে এই লোমগুলো রাস্তা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে। আমরা আইসেস মুভিতে যেই ম্যামথ দেখেছি, সেই ম্যামথ আকৃতির হাতি উনি দেখেছেন। হাতিটা যখন এক এক পা ফেলে তখন মাটি নাকি ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। উনি এই জিনিসটা দেখেছেন। উনি দেখলেন হাতিটা হেলে দুলে এগিয়ে যাচ্ছে আর মাটি থরথর করে কাঁপছে। সমস্যাটা হলো উনি যেই রাস্তা দিয়ে যাবেন সেম রাস্তাতেই ওই হাতি হেঁটে যাচ্ছে। এখন উনি কিভাবে এই পথ দিয়ে যাবেন? হাতি যদি একবার টের পায় যে উনি এই রাস্তায় আছেন তাহলে তো মৃত্যু নিশ্চিত। উনি যে কাজটি করলেন সেটা হচ্ছে একটা সাইড রাস্তা ধরলেন। সাইড রাস্তা ধরেই দিয়েছেন এক দৌড়। যেহেতু বাড়ির থেকে খুব বেশি দূরে ছিলেন না, এক দৌড়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসেই বাসার সবাইকে ডাকাডাকি করে তুলেছেন, বলেন যে এরকম উনি একটা জিনিস দেখেছেন, ভয় পেয়েছেন। তখন গ্রামে ভয় পেলে যেটা হয় আর কি, ওই লোহা পড়া বা লোহা গরম করে পানি খাইয়ে দেয়া, এরকম যেই চিকিৎসাগুলো করা হয় আর কি, সেরকমটাই করা হয়েছিল। পরের দিন থেকে ওনার জ্বর হয়, একজন হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করানো হয়। এরপরে উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় যে রহস্যময় ঘটনা, এই ঘটনাটা যখন ঘটে তখন এই জুয়েল ভাই অনেক ছোট ছিলেন। দাদা বেশ অসুস্থ, মৃত্যু শয্যায় বলতে হবে। তো উনি একটা ঘর তৈরি করেছিলেন, একটা কাচারি ঘরের মতো একটা ঘর তৈরি করেছিলেন আর কি। তো ওখানে উনি শোয়া ছিলেন আর দাদার পাশে জুয়েল ভাই বসা ছিলেন। দাদা গাইবান্ধার যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত ছিলেন। যেহেতু উনি গ্রামের মানুষ, একদম প্রমিত বাংলায় কথা বলতে উনি পারতেন না, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। আর ওনার সালামটাও নাকি সেভাবে ওভাবে মানে স্পষ্ট হতো না, কিছুটা জড়তা ছিল। উনি হঠাৎ করে খুবই সুন্দর করে সহিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ওঠেন। এইটা শোনার পর জুয়েল ভাই চমকে যান যে দাদা এত সুন্দর করে সালাম দিল, এত শুদ্ধভাবে, কাকে দিল? দাদা এক পাশে মাথা ঘুরিয়ে বলছেন যে জনাব, আপনি কে? আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? আপনার পরিচয় দিন, আপনি কে? এরকম বারবার দাদা বলছেন। জুয়েল ভাই অবাক হচ্ছেন যে দাদা পাশে ফিরে কার সাথে কথা বলছে, আর উনি এত শুদ্ধ ভাষায় কিভাবে কথা বলছেন। উনি তো কখনো শুদ্ধ ভাষায় কথা বলতেন না বা পারতেন না, হঠাৎ করে এইভাবে শুদ্ধ ভাষায় কথা বলছেন। তখন দাদা কি করেন, দাদা দাদিকে ডাক দেন। এই জুয়েল ভাইয়ের বাবার নাম ছিল আইজুর। বলে, এই আইজুরের মা, এদিকে আসো তো, দেখো তো একটা লোক আসছে, আমার দিকে তাকায় হাসে কিন্তু কথা বলে না, আসো তো। তখন দাদি আসেন। দাদি আসার পর দাদিকে বলেন যে তাকে জিজ্ঞেস করো তো উনি কে, কোথা থেকে আসলো, আমাকে কি কিছু বলতে চায়? দাদি তো কিছুই দেখেন না। তখন দাদি বলেন যে তুমি আসলে কাকে দেখছো, তার চেহারা কেমন? তো দাদা বলেন যে খুব সুন্দর সুঠামদেহী একজন ব্যক্তি, আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, খুব সুন্দর চেহারা, তার পোশাক আশাক, তার যে শারীরিক গঠন দেখে তো খুবই ভদ্র একজন মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু কথা তো বলে না। তো ওই অবস্থাতে আবার জিজ্ঞেস করেন যে এই লোক, আপনি কে? আপনার পরিচয়টা দেন, আপনি কেন আসছেন, আমার সাথে কি কোনো কাজ আছে আপনার? এরকম বেশ কয়েকবার বলেন। এবং উনি আবার বলছেন যে এই জুয়েল, দেখ তো এই লোকটা কথা বলে না কেন, খালি মিটিমিটি হাসে। এদিকে দাদার মুখে এরকম শুদ্ধ ভাষায় কথা শুনে জুয়েল ভাই আর দাদি দুজনই অবাক হচ্ছেন। এর বেশ কিছুক্ষণ পরেই দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তো এই যে রহস্যময় যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু যখন ঘটে তখন জুয়েল ভাই দাদার পাশে ছিলেন। তো জুয়েল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আসলে ওই লোকটা কে ছিল, উনি কি কোনো জিন ছিলেন নাকি হযরত আজরাইল আলাইহিস সালাম ছিলেন? তো এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। আমরা যতটুকু জেনেছি হাদিস অনুযায়ী, সেটা হচ্ছে যে মৃত্যুর ঠিক পূর্বে আজরাইল আলাইহিস সালাম, বান্দার আমল যদি ভালো হয় তিনি অনেক সুন্দর চেহারায় বান্দার সামনে উপস্থিত হন, তাতে করে তার মৃত্যু যন্ত্রণা নাকি অনেকটাই কমে যায়। আর বান্দা যদি
খারাপ মানুষ হয়, পাপী হয়, তাহলে নাকি আজরাইল আলাইহিসসালামকে মৃত্যুর পূর্বে অনেক ভয়ঙ্কর রূপে দেখে, যা তার মৃত্যু যন্ত্রণাকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে উনি কে ছিলেন, তবে যেহেতু এর কিছুক্ষণ পরেই ওনার মৃত্যু হয়েছিল আর খুব সুন্দর চেহারার একজনকে দেখেছিলেন, তাতে করে মনে হতেই পারে যে উনি হয়তোবা, আমরা হয়তোবা বলছি, এটা বলা মুশকিল, হয়তোবা উনি আজরাইল আলাইহিসসালামই ছিলেন, যাকে শুধু উনিই দেখেছিলেন, আর কেউ দেখেননি। এটাই একটা বৈশিষ্ট্য যে আজরাইল আলাইহিসসালামকে তিনি দেখবেন যার মৃত্যু হবে। সেই বিবেচনায় আমরা এটা অনুমান করতে পারি। যেহেতু উনি এই প্রশ্নটি করেছেন, এই কারণেই আমরা বিষয়টা বললাম আর কি। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার নাম সাগর ইসলাম। ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি প্রকাশ করতে চান নাই, এই কারণে আমরা বলতে পারছি না। তো এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ ওনার নিজের সাথেও ঘটেছিল, আর অপর অংশটি ঘটেছিল ওনার আপন ভাইয়ের সাথে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালের দিকে। এক্সাক্ট সালটা উনি মনে করতে পারেন নাই। ওই সময় উনি ক্লাস 5-এ পড়েন। ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার তখন সময়, উনি তখন রাত জেগে লেখাপড়া করছিলেন। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটার পাশ দিয়েই রাস্তা চলে গেছে। ওই সময় কিন্তু ওই রাস্তাটায় ইটের সলিং ছিল, অর্থাৎ ইটের রাস্তা। ইটের রাস্তায় যখন কোনো গাড়ি চলাচল করে, ভ্যান, রিক্সা বা অন্য কোনো যানবাহন, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। বিশেষ করে ভ্যান চললে এক ধরনের শব্দ হয়, খটখট খটখট শব্দ হয়। তো উনি রাতের বেলা যখন ওই নিজের ঘরে বসে লেখাপড়া করতেন, তখন ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিন্তু ওইটা শব্দ শুনে বুঝতে পারতেন কি ধরনের যানবাহন যাচ্ছে। বিশেষ করে রাত বেশি হয়ে গেলে ওই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না বললেই চলে, খুব রেয়ার কিছু চলতো আর কি। উনি রাতে লেখাপড়া করছেন, তো ওনার রুমে উনি একাই ওই সময় থাকতেন, আর ওনার যে ভাই আছে সে আরেক রুমে ঘুমাতো। উনি তো লেখাপড়া করছেন ওনার মতো করে। রাত আনুমানিক তখন 12টা, 12:15 মতো বাজে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো খুবই দ্রুত গতিতে রাস্তার উপর দিয়ে কোনো যানবাহন সাঁ করে চলে গেল, এবং এটার একটা ভয়ঙ্কর শব্দও হয়েছে। আর এত গতিতে গিয়েছে মনে হচ্ছে বিমান জাতীয় কোনো জিনিস চলে গেছে। এরকম জোরে তো এই ইটের সলিং করা রাস্তা, আর রাস্তার বিভিন্ন জায়গায় একটু ভাঙাচোরাও আছে, এত দ্রুত গতিতে তো এখান দিয়ে কোনো যানবাহন চলে যেতে পারবে না। যদি ভালো মানের কোনো গাড়ি, জিপ গাড়ি বা প্রাইভেট কার বা এই টাইপের গাড়ির কথা আমরা চিন্তা করি, সেগুলো কিন্তু এই রাস্তাগুলোতে রয়ে সয়ে চলে, নাহলে কিন্তু গাড়ির ক্ষতি হবে। তাহলে এত দ্রুত এই রাস্তা দিয়ে গেলটা কি? উনি তখন সাথে সাথে ঘর থেকে বাইরে বের হয়েছেন। কি গেল? উনি আসলে বের হয়েছেন এই কারণে যে উনি দেখবেন কি গেল। কারণ হচ্ছে উনি তো এক দৌড়ে রাস্তায় চলে আসছেন, আর যেই জিনিসটা গেল রাস্তা তো সোজা, উনি তাকানোর পরও কিন্তু দেখতে পারবেন অনেক দূর পর্যন্ত যে এটা আসলে কি। তো উনি দৌড় দিয়ে ঘরের বাইরে বের হয়ে আসছেন, এসে দেখেন যে কিছুই দেখা যায় না। ওই সময় আবার আর একজন ব্যক্তিকে উনি দেখতে পান। উনি আবার তার চাচা হন আর কি, এই যে সাগর ইসলাম ভাইয়ের চাচা হন। তো ওই চাচা বলতেছেন, কি রে সাগর নাকি? তখন সাগর ইসলাম ভাই বলছে, হ্যাঁ চাচা। তখন ওই চাচা বলছে, কি গেল রে? আমি তো এটা দেখার জন্য আসলাম, এত জোরে শব্দ হইলো, আমি তো শব্দ পাইলাম। তখন সাগর ইসলাম ভাই বললেন যে হ্যাঁ আমিও তো শব্দ পাইলাম, তো দেখার জন্য আসলে এখন তো দেখি কিছুই নাই। তো জিনিসটা আসলে কি, কোন ধরনের যানবাহনের শব্দ এরকম হইলো এই রাস্তায়, তা তো বুঝতে পারলাম না। তখন চাচা বললেন যে আচ্ছা ঠিক আছে, যা যা যাওয়ার গেছে, মনে হয় অন্য কিছু হইতে পারে, আমি গেলাম, তুইও বাসায় গিয়ে শুয়ে পড়। তো চাচাও চলে গেলেন, কারণ ওনাদের বাড়িতে পাশাপাশি ছিল। সাগর ভাইও চলে আসলেন রুমে। রুমে এসে উনি আবার পড়তে বসলেন, কারণ তখনও ওনার পড়া পুরোপুরি শেষ হয়নি ওই রাতের মতো আর কি। ওনার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছেন বেশ অনেকক্ষণ আগেই। উনি প্রায় আরো আধা ঘন্টার মতো লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পর হঠাৎ করে ওনার ভাইয়ের রুম থেকে প্রচন্ড জোরে একটা চিৎকারের আওয়াজ আসে। তো উনি তো দৌড়ে গেছেন। ওনার ভাইয়ের ওই চিৎকারে ওনার মা বাবা জেগে গেছেন, তারাও দৌড়ে আসছেন যে এই ঘটনা কি হইল। তো ওনার ভাই দেখা গেল যে খুব ভীত অবস্থায়
বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছেন, আর এক হাত দিয়ে বুকের উপরে মানে হাত দিয়ে ডলছেন, মনে হচ্ছে উনি বুকে কোনো আঘাত পেয়েছেন। তো ওনার মা বাবা যখন আসে, এই সাগর ইসলাম ভাইও আসলেন, কি হয়েছে জিজ্ঞেস করলে একটা ভয়ঙ্কর কথা বলে ওঠেন। তো তখন সাগর ইসলাম ভাইয়ের ভাই বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তা ঘরের মধ্যে তো ডিম লাইট ছিল, উনি নাকি তাকিয়ে দেখেন যে ওনাদের ঘর তো আসলে উপরে টিন ছিল, আর টিনের নিচ দিয়ে অনেক সময় এই যে দেখা যাচ্ছে আড়া বলে অনেকে, যে বিভিন্ন গাছগুলো বা বিভিন্ন বাঁশ এই টাইপের জিনিসগুলো আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে দেওয়া হয় ঘরের একটা ব্যালেন্স রক্ষা করার জন্য, আর ওইটার উপর অনেক সময় চাটাইও দেওয়া হয়। তবে ওই সময়ে ওইটার উপরে কোনো চাটাই ছিল না। উনি নাকি দেখেন যে এই একটা আড়ার উপরে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। এই অবয়বটার দুই পায়ের মধ্যে এক পা সে ওই আড়ার উপরে পা তুলে মানে ভাঁজ করে আছে, আর আরেক পা নিচে নামিয়ে দিয়েছে। পাটা এত লম্বা যে ওই উপর থেকে তার পাটা একদম নেমে এসে ওই বিছানার উপরে এসে ঠেকেছে। আর উনি যখন চোখ মেলেছেন ওই অবয়বটার দিকে তার চোখাচোখি হয়ে যায়। আর যখনই নাকি চোখাচোখি হয়ে যায় ওই অবয়বটার চেহারা কেমন কি ওই জিনিসটা বোঝার আগেই সাঁ করে ওই অবয়বটা বিছানার উপর নেমে এসে ওনার বুকের উপরে চড়ে যেই না বসেছে সেই সাথেই এক হাত দিয়ে প্রচন্ড জোরে বুকের উপর একটা চর মেরে বসছে। যখনই চর মেরে বসে সাথে সাথে উনি যন্ত্রণায় কুকড়ে উঠেছেন আর চিৎকার দিয়েছেন। তারপর নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। আর তখন তো অন্য সবাই চলে আসছেন। সবাই দেখে বুকের উপরে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, তবে আঙ্গুলগুলো অনেক চিকন বলে মনে হচ্ছে। তো এটা তো হইলো, এরপরে ওনাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছিল, যেহেতু এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো আর কি। এর কয়েকদিন পরের ঘটনা, সেটা হচ্ছে রাতের বেলা ওনার ভাই আবারও চিৎকার দিয়ে উঠেছেন। উনি কিন্তু তখন লেখাপড়া করছেন, এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই আগে আগে ঘুমায় পড়ছিলেন আর কি। উনি তো দৌড়ে গেছেন, ওনার মা বাবাও দৌড়ে আসে, কি হয়েছে কি হয়েছে। তখন বলতেছে যে উনি নাকি একটা সাপ দেখছেন। সাপটা কোথায়? বলে ঘরের এক কোনায়। উনি তো ঘুমিয়েছিলেন, অন্ধকারের মধ্যে সাপ দেখলেন কিভাবে? তখন লাইট জ্বালানো হলো, সত্যি দেখা গেল ঘরের এক কোনায় অদ্ভুত ধরনের কালো কুচকুচে একটা সাপ, সে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে সাগর ইসলাম ভাই একটা লাঠি নিয়ে আসলেন, লাঠি নিয়ে ওই সাপটাকে কয়েকটা আঘাত করলেন। সাপটা তো মোচড়াতে থাকে শরীরটা। এরপর উনি ওই সাপটাকে লাঠির উপরে নিয়ে উঠোনে ফেলে দেন। উঠোনে ফেলার পর ওইটাকে আরো বেশ কয়েকটা বাড়ি মেরে ফেলেন। ওই সময় অবশ্য বাড়ির লোকজন বলেছিল যে সাপটাকে মারার দরকার নাই, তবে উনি আর সেটা শোনেন নাই। ওই সময় অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আসলে উনি এই তাদের কথা শোনার মতো অবস্থা ছিল না। আর যে কয়েকটা বাড়ি মেরেছিলেন তাতে ওটার মরে যাওয়ারই কথা। তো মারাও গেল সাপটা। এরপর সাপটাকে ওই সময় উনি পাশে ফেলে দিয়েছিলেন, সাইডে একটা জায়গায় ফেলে দিয়েছিলেন। তবে সাপটা মারা যাওয়ার পর যে অন্য ধরনের কোনো সমস্যা হবে, তার সাথে গুরুতর কোনো সমস্যা, সেরকমটা আসলে কিছু হয়নি। এর কয়েকদিন পরে ঘটে আরেকটা ঘটনা, সেটা হলো যে ওনাদের যেই ঘর আর ওয়াশরুম, এই ঘর এবং ওয়াশরুমের মাঝখানে দূরত্ব যে খুব বেশি তা না, তবে ওয়াশরুমের পাশে একটা বড় পুকুর রয়েছে। এক মাগরিবের আজানের সময়, মানে উনি ওয়াশরুমে ঢুকেছেন, চিন্তা করেছেন যে একটু ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়বেন। মাগরিবের আজানের সময় আজান দিয়েও দিয়েছে, এমন সময় উনি ওয়াশরুমে ঢুকেছেন। যখনই ঢুকেছেন, মানে ওয়াশরুমে ঢুকে দরজাও বন্ধ করেন নাই, এমন সময় ওনার কাছে মনে হলো অনেক বড় কোনো গাছ পানির ভিতর পড়লে যেরকম শব্দ হয় ওই রকম একটা শব্দ হইল। উনি সাথে সাথে ওয়াশরুমের দরজা বন্ধ না করে বাইরে বের হয়েছেন। কি পড়লো রে পানির মধ্যে? উনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পানি একদম ঠান্ডা হয়ে আছে। অর্থাৎ ঠান্ডা বলতে কোনো ঢেউ নাই, কিচ্ছু নাই। তাহলে মাত্রই এত বড় একটা শব্দ হইলো, এত জোরে একটা শব্দ হইলো, মনে হচ্ছে অনেক বড় কিছু একটা পানিতে পড়েছে। তাহলে তার কোনো আলামতও বোঝা যাচ্ছে না। আশেপাশে গাছপালা তো ঠিকই মনে হচ্ছে, কারণ মাগরিবের আজান তো দিচ্ছে তখনও, চারদিকে তো যথেষ্ট আলো আছে তখনও। উনি কিন্তু দেখলেন সবকিছু ঠিকঠাক। উনি তখন ওনার মাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো শব্দ পাইছো? আমি তো এরকম একটা শব্দ পেলাম। তখন ওনার মা বলেন না তো, আমি তো এরকম কোনো শব্দ পাইনি। তখন উনি মনে করলেন এটা হয়তো ওনার মনের ভুলও হতে পারে। তো এটা একটা ব্যাপার হলো। শোনা যায় ওই পুকুরে নাকি বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। ওই পুকুরের পাশে একটা পুরনো হিজল গাছ রয়েছে। অনেকেই বলেন ওই হিজল গাছের সমস্যা। এরপরে উনি একদিন আর একটা বিষয় দেখেন, এটাও অনেকটা সন্ধ্যার দিকেই আর কি।
অনেক সময় অনেক বড় বড় মাটির জালা বলা হয় আর কি, অনেক বড় বড় মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলোতে ধান রাখা হয়। যারা গ্রামে আছেন বা গিয়েছেন তারা এই ধরনের বড় বড় মাটির হাঁড়িগুলোর সাথে পরিচিত। এগুলো কোনোটা একদম কালো কুচকুচে হয়, আবার কোনোটা অনেকটা লালচে টাইপের হয়, যেহেতু আগুনে পোড়ানো হয় আর কি। এগুলোর মধ্যে ধান রাখা হয়। বিশেষ করে এমনও হয় যে এগুলোর মধ্যে অনেক ধান রেখে এর ভিতরে পানি দিয়ে কিন্তু নিচ থেকে আগুন দিয়ে ধানগুলো কিন্তু সেদ্ধ করা হয়, আবার সেদ্ধ ধানও ওর ভিতরে রাখা হয়, অনেক বড় হয় আর কি এগুলো। তো উনি মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময় দেখেন যে এরকম একটা বড় জ্বালা, কালো রঙের একটা বড় জ্বালা, এইটা পুকুরের কেনারে আছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এইখানে এত বড় মাটির জ্বালা কে রাখলো। এই চিন্তা করতে করতে উনি দেখেন ওই জিনিসটা সা করে পুকুরের মধ্যে নেমে গেল বলতে একদম পানির নিচে চলে গেল। এটা কিন্তু উনি নিজের চোখে দেখেছেন, এটা পরবর্তীতে বেশ কয়েকজনের সাথে শেয়ারও করেছেন। তো ওই পুকুরে আর একটা বিষয় নাকি রয়েছে, সেটা হচ্ছে যে অনেক মাছ নাকি ওটাই ছাড়া হয়, কিন্তু যেই পরিমাণে মাছ ছাড়া হয় সেই পরিমাণে মাছ আসলে পাওয়াই যায় না। মাছগুলো যে কোথায় যায় এটা বলাটাই মুশকিল হয়ে যায়। ওনারা একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ছোট ছোট মাটির হাঁড়ি ওই পুকুরের মধ্যে ডুবিয়ে রাখতেন, কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়ে রাখতেন যে ওইখানে গেলে এটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে ওই মাটির হাঁড়ির সাথে একটা সুতো বেঁধে ওইটার উপর একটা শোলা বা এমন জাতীয় কোনো জিনিস দিয়ে রাখা, যাতে করে উপর থেকে বোঝা যায়, এটা পানির উপর ভেসে থাকে, বোঝা যায় এই বরাবর মাটির নিচে হাঁড়িটা আছে। মাগুর মাছ, শোল মাছ বা শিং মাছ নাকি এগুলোর মধ্যে ঢুকে থাকতো, গর্ত মনে করে ওর ভিতরে ঢুকে যেত। ওনারা আবার ডুব দিয়ে ওই হাঁড়িটা তুলতেন, বেশ মাছ পেতেন আর কি। এমনিতে তো মাছ পাওয়াটা খুব দুষ্কর হয়ে যেত ওই পুকুরে। এইভাবে ওনারা একটা কৌশল অবলম্বন করতেন, যার কারণে মোটামুটি মাছ পেতেন। একবার হলো কি, মাছ ধরার জন্য এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই, তারপর ওনার আরো বেশ কিছু আত্মীয় স্বজনরা মিলে পুকুরে নামছেন। তো ওনাদের এক আত্মীয় পুকুরে নেমে নেমে ওই হাঁড়িগুলো তুলছেন, ডুব দিয়ে হাঁড়ি তুলছেন। একটা সময় হলো কি, উনি মানে হঠাৎ করে পানির উপর ভেসে উঠে তাড়াতাড়ি সাঁতার কেটে উপর দিকে চলে আসছেন এবং খুব হাঁপাচ্ছেন, মনে হচ্ছে খুব ভয় পাইছেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, কি হয়েছে। তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন, সেটা হলো উনি এভাবে ওই যে হাঁড়ি তুলতে গেছেন, তো একটা জায়গায় হাঁড়ি আছে এটা উনি শনাক্ত করেছিলেন। যখন ওইখানে নেমেছেন, ওই হাঁড়িটা ধরতে গিয়ে মনে হলো পাশের একটা বড় হাঁড়ি আছে, মনে হচ্ছে এটা বেশ মানে পিছলা টাইপের জিনিস, ওইটা মনে হলো বেশ বড় সাইজ। যখনই নাকি ওইটা উনি ধরেছেন হাত দিয়ে, তখনই প্রচন্ড জোরে ওই কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খান, আর ওই হাঁড়িটা মনে হলো ছুটে কোনো জায়গা যেন চলে গেল। তখন উনি বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কোনো জিনিস না রে। এরপর উনি দ্রুত পানির উপরে উঠে এসেছিলেন। তবে এরপর অবশ্য ওনার সাথে কোনো সমস্যা হয়নি। আর একটা ঘটনা ঘটেছিল ওই পুকুরে, যেটা এই সাগর ইসলাম ভাইয়ের মা দেখেছিলেন। উনি এক রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, যেহেতু ওনাদের ওয়াশরুমটা পুকুরের কাছাকাছি। তো ওয়াশরুমের কাছে যাওয়ার পর উনি দেখেন যে মোটামুটি চাঁদের আলো তো ভালোই আছে, চাঁদের আলোতে দেখা যাচ্ছে পুকুরের পানির উপরে 7-8টা অবয়ব মনে হচ্ছে মারামারি করছে, একটা আর একটাকে মারছে, আশ্রাচ্ছে, ধস্তাধস্তি করতেছে। তো এরকম মনে হচ্ছে, এগুলো চেহারা বোঝা যাচ্ছে না, এগুলোতে কালো অবয়ব, মানুষের মতো শেপ, বেশ লম্বা লম্বা, এটা বোঝা যাচ্ছে। তো এটা দেখার পর উনি আর কোনো শব্দ না করে দ্রুত ঘরের মধ্যে চলে আসেন। তো পুকুরে যে সমস্যাগুলো হচ্ছে, অনেকে ধারণা করতেন যে ওই হিজল গাছেই মেইন সমস্যাটা। এরপর নাকি বেশ ময় মুরব্বী এবং আলেমদের সাথে পরামর্শ করে ওই হিজল গাছটিকে কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সমস্যাটা তুলনামূলকভাবে কমে গেছে। ওই পুকুর কেন্দ্রিক আরও বেশ কিছু সমস্যা আছে, পরবর্তীতে সাগর ইসলাম ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে, আপনার পাঠানো ঘটনার জন্য। প্রবাস জীবনে থেকেও সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার ভাড়রা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন। আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম সুমাইয়া। ঘটনাটির সময়কাল 1991 কি 92 সাল, এক্সাক্ট বলা মুশকিল, তবে অনুমান করা হয় এরকম সালই হতে পারে। এই সুমাইয়া
উনি খুবই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। মা বাবার সংসারে অনেক অভাব অনটন ছিল। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব অনটন লেগেই আছে। অনেক কষ্ট করে বড় হয়েছেন, স্বামীর সংসারে এসেও কষ্ট করছেন। শুরুর দিকে আসলে আফসোস এটা নিয়ে খুব একটা না থাকলেও আস্তে আস্তে তার আফসোস হতে থাকে। যখন উনি সন্তান সম্ভবা হয়েছেন তখন অনেক কষ্টে বাড়ির সব কাজ করছেন, একটা সাহায্যকারীও নাই। একটা সাহায্যকারী যদি রাখা যেত তাহলে ওনার অনেক কষ্ট কমে যেত। ওনার স্বামী এটা বুঝতেন, কিন্তু অভাবের সংসার, উনি নিজেই মানুষের বাড়িতে কাজ করেন দিনমজুর হিসাবে, তাহলে কিভাবে আরেকজন কাজের লোক উনি রাখবেন? এটা নিয়ে তার স্বামীর মনেও আক্ষেপ ছিল। সুমাইয়া উনি বাড়ির সব কাজ তো করতেনই, ওনার যখন কাপড় চোপড় ধোবার দরকার হতো তখন বাড়ির কাছাকাছি একটা নদীর ঘাটে গিয়ে উনি কাপড় চোপড় ধুতেন। এটা উনি সবসময় করতেন। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীর একটা বিশেষ জায়গায় অনেক গভীরতা ছিল। সবাই বলতো এই জায়গাটা বেশ গভীর, আর হয়তোবা গভীরতার কারণে এই জায়গার পানিটা অনেক কালো দেখা যেত। সুমাইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাঠের পিঁড়িতে বসে কাপড় চোপড় ধুতেন। একদিন হয় কি, উনি ওই জায়গায় বসে কাপড় ধোয়া শুরু করেছেন। বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলেন। ওনার তখন 4 কি 5 মাসের প্রেগনেন্সি চলছিল। এই অবস্থায় উনি কাপড় খাচ্ছেন, কষ্ট হচ্ছিল। যখন প্রায় অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে তখন ওনার কাছে মনে হচ্ছে, যাহারে এত কষ্ট করতেছি ছোটবেলা থেকে, আমার এই কষ্টের জীবন মনে হয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমাকে তো দেয় না। কত মানুষ তো মারাও যায়, আল্লাহ আমাকেও তো দেখে না মনে হয়। এত কষ্ট আর ভালো লাগে না। এই কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে একটা সময় জোরে জোরেই এই বিষয়টা বলতে থাকেন। হঠাৎ করে সুমাইয়ার চোখ যায় সামনের দিকে ঝনঝন ঝনঝন শব্দের কারণে। চিন্তা করলেন ঝনঝন শব্দ হঠাৎ করে কোথা থেকে আসে, আর শব্দটা আসছে মনে হচ্ছে নদীর ভেতর থেকে। সামনের দিকে যখন উনি তাকালেন, উনি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে বেশ লম্বা দেহি একটা অবয়ব, তবে এই অবয়বটা মানুষের মতোই, যার মাথার চুলগুলো ছিল জট পাকানো, লম্বা লম্বা জট। এই মানুষটাও কিন্তু বেশ লম্বা। প্রথমে তো উনি এটাকে মানুষই মনে করেছেন হঠাৎ করে মনে হয় পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ওনার ধারণাটা পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। উনি দেখলেন এই জিনিসটা এত গভীর পানিতে তো এভাবে থাকতে পারে না, আর এই জিনিসটার শরীরে লোহার অসংখ্য শেকলের প্যাচ রয়েছে, আর তার কাঁধ থেকে শেকল ঝুলে পড়েছে, হাত থেকে শেকল ঝুলে পড়েছে। এরকম ভারী শেকল নিয়ে কোনো মানুষ তো পানির মধ্যে ভেসে থাকতে পারে না, তার তো ডুবে যাওয়ার কথা। তাহলে এটা কখনোই মানুষ হতে পারে না। আর এই জিনিসটার চেহারা খুবই অস্বাভাবিক রকমের কালো কুচকুচে, খুব একটা ভয়ঙ্কর না হলেও অস্বাভাবিক রকমের কালো কুচকুচে তার চেহারা। মাথায় লম্বা লম্বা জট, আর সমস্ত শরীর জুড়ে এরকম লোহার শিকল। তার সাথে তার চোখাচোখি হয়েছে 5 থেকে 10 সেকেন্ড। এরপর উনি যে কি করবেন, ওখান থেকে দৌড় দিবেন না কি করবেন এটা তো বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো এখান থেকে উনি পালিয়ে যাবেন। যখন ঘুরে উনি ওই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছেন, তখন ঝনঝন ঝনঝন শব্দ আবারও শুরু হয়ে গেল। এবার উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন ওনার সামনে দিয়ে শেকলের ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন লোহার কোনো খুঁটির সাথে শেকল বাঁধা থাকে, মনে হচ্ছে এরকম খুঁটি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর এই খুঁটিগুলো মাটি ফুঁড়ে বের হচ্ছে, আর সেগুলোর সাথে শেকল রয়েছে। অর্থাৎ উনি এখান থেকে যেতে পারবেন না। এরপরও উনি হামাগুড়ি দিয়ে উঠতে থাকেন, ওই শেকলের দিকেই আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল এখনই বুঝি কোনো শেকল এসে ওনার পায়ে জড়িয়ে যাবে আর হ্যাঁচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে তাকে।
আল্লাহর অশেষ রহমতে উনি হামাগুড়ি দিয়ে ওই শেকলগুলো পার করেই উনি উপরে উঠে আসেন। এরপর পেছন দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই। তখন কিন্তু দিনের বেলা, আর সময়টা দুপুর 2-2:30 বাজে। সাধারণত এই সময়গুলোতে গ্রামের পুরুষ সদস্যরা মাঠে থাকে। আর নদীর যেই অংশে উনি ওখানে বসেছিলেন ওখানে ওই সময় লোকজন তেমন ছিল না, দূরে কিছু লোকজন ছিল, তবে তারা এই দৃশ্যটা কেউই দেখতে পায়নি। সুমাইয়া তখন দৌড়ে ওই মানুষগুলোর দিকে যেতে শুরু করেন। সেখানে গিয়ে এই ঘটনাটা যখন সবিস্তরে খুলে বলেন, তখন মানুষজন বুঝতে পারে এই জায়গার পানির রং এত কালো হবার কারণ কি। এই ভয়ঙ্কর শেকল দানব, যার চেহারা কুচকুচে কালো হতে পারে, তার কারণেই এই জায়গার পানির রং এরকম কুচকুচে কালো। এই বিষয়টা যখন চতুর্দিকে জানাজানি হয়ে যায়, তখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারণ ওই জায়গাতে মানুষজন কম আসা যাওয়া করলেও একদমই যে আসা যাওয়া করে তা কিন্তু না, ওখানে অনেকে গোসলও করে। তবে এই জায়গাটা হঠাৎ করেই এরকম সৃষ্টি হয়েছে। ওই যে নদীটা, এই নদীটা বিভিন্ন সময়ে ভাঙনের মুখোমুখি হয়। সব সময় এরকম ভাঙনের মুখোমুখি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অতিরিক্ত মাত্রায় গর্ত সৃষ্টি হয়ে যায় বা গভীরতা সৃষ্টি হয়ে যায়। হতে পারে এই কারণেই ওখানে বেশ গভীর হয়ে গিয়েছে, আর ওখানে কোনো এক শেকল দানব এসে আস্তানা গেড়েছে। এটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ল, তারা এটাও চিন্তা করলো ওই জায়গা থেকে যে সরে অন্য জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা তো নাই। ভালো একজন হুজুরের সাথে তারা পরামর্শ করা শুরু করেন। তখন হুজুর বললেন যে এখানে একটা রুকিয়া করতে হবে। উনি জানিয়েছিলেন যে অনেক পরিমাণে লবণ প্রয়োজন হবে, কয়েক মণ লবণ ওনার দরকার হবে। তিনি এই লবণগুলো রুকিয়া করে পরে দেন। এরপর নিজেই নদীর যেই জায়গাটাতে অনেক গভীর ছিল, পানির রং কালো ছিল, সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দেন। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় উনি লবণ ছিটিয়ে দেন। এরপর উনি বলেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যখন পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো থাকে, তখন বেশ সতর্কতার সাথে এখানে নামতে হবে। আর একা একা নামা যাবে না, বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে আগামী বেশ কিছুদিন। তো উনি এটা যখন বলেছেন, সবাই সতর্কতার সাথে সব কাজ করছিলেন। এর মধ্যে 1 বছরের মতো পার হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। উনি তো তখন 5 মাস বা 6 মাসের প্রেগন্যান্সি সময়টা পার করছিলেন। এর বেশ কিছুদিন পর ওনার হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে। গ্রামে যে ধাত্রীরা থাকে, যারা এই কাজগুলোতে সহায়তা করেন, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তো যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হয়, বাইরে তো এই সুমাইয়ার স্বামী ছিল, আরো বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ওরে বাবারে মারে, এটা কিরে, এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্নাকাটি করে, এরকম কান্নাকাটির শব্দ না। ওই ঘরের মধ্যে যে মহিলারা ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এই এটা কিরে, এই বলে দৌড়াতে দৌড়াতে তারা বাইরে বের হয়ে এসেছেন। তাদের এইরকম চিৎকার চেঁচামেচি এবং আচরণে বাইরে সবাই তো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে সর্বনাশ হয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস হয়েছে। রাক্ষস হয়েছে মানে? তখন উপস্থিত সবাই তো বেশ ভীত হয়ে পড়েন, ঘটনাটা কি। তখন মেইন যিনি ধাত্রী ছিলেন, উনি ওই সন্তানটাকে বাইরে নিয়ে আসেন। আর এই সন্তানটাকে দেখার সাথে সাথে সকলেই ভয় পেয়ে যান। সবাই দেখেন এটা আসলে মানুষই না, এর হাতও নাই, পাও নাই, মাথাও নাই, একদম সমান একটা বডি। এটা দেখতে অনেকটা, যদি আমরা লম্বা একটা চকলেটের কথা চিন্তা করি, এইরকম। কপাল যেই জায়গাটা মানুষের থাকে আর কি, ওই জায়গাটাতে 2টো চোখ আছে, আর একটা মুখ আছে। মুখটা শুধু একটা টান, বিয়োগ চিহ্ন যেরকম একটা টান, আড়াআড়ি এইরকম একটা টান, চোখগুলো ছোট ছোট। তখন সবাই বুঝতে পারেন এখানে ভয়ঙ্কর
কোনো কিছু চলে এসেছে। কেননা এই যে সুমাইয়া, উনি গর্ভকালীন অবস্থায় নদীর ধারে কাপড় কাচতে গিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন মাসখানেক আগে। এইটার প্রভাবে এই সমস্যা হয়নি তো। এদিকে এটা নিয়ে তো আর বেশিক্ষণ দেরিও করা যাচ্ছে না, কোনো হুজুরের কাছে যে গিয়ে পরামর্শ নেবেন এই সময়ও তো নাই। উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সদস্যরা পরামর্শ দেন এই জিনিসটা মানুষ হতেই পারে না, এটাকে এখনই মেরে ফেলতে হবে। কিভাবে মেরে ফেলতে হবে? এর মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিতে হবে, তাহলে মারা যাবে। ওই সময়ে গ্রামে অনেক সময় দেখা যেত যে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিত। মানুষ বুঝতে পারতো না, এটাকে রাক্ষস মনে করে কিন্তু এভাবে বাচ্চাকে মেরে ফেলতো, মনে করতো যে এটা তো স্বাভাবিক বাচ্চা না। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। যখনই এই লবণ মুখে দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, তখনই ঘটলো আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই বাচ্চাটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দিল, স্প্রিং এর মতো লাফালাফি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির সীমানাটা ছেড়ে বাইরে চলে যাবার চেষ্টা করছে। তখন পুরুষ সদস্যরা বলল, কোনোভাবেই এটাকে বাইরে যেতে দেওয়া যাবে না, এটা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, এটাকে আটকাতে হবে। সবাই চারদিকে ঘিরে ধরে ওটাকে আটকাবার চেষ্টা করছেন, কোনোভাবেই আটকাতে পারছেন না। তখন চিন্তা করলেন এটাকে তো আসলে ধরা যাচ্ছে না, ওভাবে স্প্রিং এর মতো লাফাচ্ছে, বাইরে চলে যাবার চেষ্টা করছে। কোন একটা কাপড় এর উপরে যদি ছড়িয়ে দেয়া যায় তাহলে এটাকে আটকানো সম্ভব হবে। এই কাজই করা হলো। দ্রুত একটা কাপড় নিয়ে এটার দিকে ছুঁড়ে দেয়া হলে এইটার নিচে এই জিনিসটা পড়ে যায়। তখন সবাই মিলে ওটার উপরে হামলে পড়েন। কিন্তু এই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল, 4-5 জন শক্ত সমর্থক পুরুষকেও হার মানিয়ে দিচ্ছিল। তারাও এটাকে ধরে রাখতে পারছিলেন না। তখন তারা নিশ্চিত হলেন আরো ভালোভাবে যে এইভাবে লাফালাফি করছে আর এটার শরীরে এমন শক্তি, এটা আসলেই একটা রাক্ষস, এটাকে মেরেই ফেলতে হবে। অনেক কষ্টে এটাকে যখন চেপে ধরেছেন তখন চি 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 এক ধরনের শব্দ ওটা থেকে আসতে থাকে। এদিকে লবণ নিয়ে আসা হয়, অনেক কষ্টে ওই কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলা হয়, যেই অংশে ওই মুখটা ছিল তারা আইডিয়া করেছিলেন ওই অংশটা তারা বের করেন। এরপর অনেক কষ্টে ওইটার মুখের ভেতরে লবণ ঢুকিয়ে দেন। লবণটা কিন্তু সে মুখের মধ্যে নিতে চাচ্ছিল না, এই জন্য মুখের মধ্যে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে মুখটা হা হয়ে থাকে। এরপর লবণ যখন ঢুকিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে ওই জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারে এটা মারা গেছে। যেহেতু একজন মুসলিম পরিবারে বা একটা মুসলিম নারীর গর্ভে এই জিনিসটা ভূমিষ্ঠ হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার তো প্রয়োজন। এই কারণে শরীয়ত অনুযায়ী পরবর্তীতে এটাকে গোসল করিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। তো এটা তো ঘটলো এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। এরপরে ওখানে আবার নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। তখন এই যে গর্তের যে জায়গাটা, এটা আর এরকম ছিল না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, ওপারে চর পড়েছে। তো এভাবেই এই জিনিসটা একটা সময় স্বাভাবিক হয়ে যায়। এরপরে ওই ধরনের কোনো ভয়ের ঘটনা না ঘটলেও এমনিতে একটি বাচ্চা সেখানে ডুবে মারা গিয়েছিল। আর এই নাসির ভাইয়ের মা এবং তার আর একজন বান্ধবী গোসল করতে গিয়ে এই বাচ্চাটা তাদের পায়ে বেঁধেছিল, এমনটা জানিয়েছেন। তো এরপরে অর্থাৎ এই ঘটনার বেশ অনেকদিন পরে যখন আর এক পাশে চর পড়েছে, এই জায়গার শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই সময়ের ঘটনা। ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই গুজা বলতো। এটা আসলে কুজো, এটার সঠিক শব্দ যদি আমরা বলি, অনেকে কুজোকে গুজা বলে, গুজো বলে। ওই ব্যক্তি কুজো হয়ে হাঁটতেন। ওনার কুজো হয়ে হাঁটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেটি এখন বলবো। এই ব্যক্তি তন্ত্রমন্ত্র, কবিরাজি এগুলো করতেন। একবার নাকি কোনো একটা ছুঁচো উনি ধরেছিলেন, ধরার পর বিশেষ পদ্ধতিতে এটাকে মেরে ফেলেন এবং এটাকে মাটিতে পুঁতে রাখেন। কয়েকদিন পর ছিল অমাবস্যা। ওই অমাবস্যার রাতে উনি ওটাকে মাটি থেকে আবার তোলেন। মাটির নিচে কয়েকদিন থাকার কারণে এটার বডিতে তো পচন ধরেছে। উনি নির্দিষ্ট রিচুয়াল করার জন্য নিয়ম অনুযায়ী নাকি উনি নদীর ঘাটে চলে গিয়েছেন।
এরপর ওটাকে পানিতে রেখেছেন, পানিতে রেখে উনি ওটাকে ধুচ্ছেন বা কিছু একটা করছেন আর কি। এমন সময় উনি দেখতে পান পাশ দিয়ে অপরূপা এক সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে। উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে কোনো পরী। উনি বেশ দুষ্টু কিসিমের লোক ছিলেন। উনি চিন্তা করলেন এটাকে এখনই বশীভূত করতে হবে। এই চিন্তা করে উনি ওইটার পিছু নিয়েছেন। পিছু নেবার পর সাহস করে তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়েছেন তার দিকে। যখনই এটা করেছেন আর ওই হ্যাঁচকা টানে যখনই ওই পরীটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তখন দেখা গেল ওই পরীটা প্রচন্ড রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়েছে। আর তখন কি করেছে, এক হাত দিয়ে তার গলা ধরেছে, আর এক হাত দিয়ে তার দুই পা ধরে ধনুকের মতো বাঁকা করে দিয়েছে। ওই যে বাঁকা করে দিল, উনি আর সহজে আর সোজা হতে পারেননি। এরপর থেকে নাকি উনি এরকম গুজো বা কুজো হয়েই সবসময় হাঁটাচলা করতেন। পরী তাকে এভাবে কুজো করে দিয়েছিল। অনেক কষ্টে হাঁটাচলা করতেন এভাবেই কুজো হয়ে, আর সোজা হতে পারেননি কখনো। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে অদ্ভুত রকমের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো।